সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? जी सर। जी सर। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনটা আমাদের এই যে আজকে আপনাদের ক্লাস হবে এই দুইটার উপর ভিত্তি করে। এটা আপনাদের শীট আপনাদের কাছে থাকলে ওপেন করে নেন বা এটা আপনারা দেখতে পারেন। আর একটা হচ্ছে এই যে এই জায়গা। তো দুইটা জায়গায় আমরা নোট করার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। প্রোনাউন টপিকটা হচ্ছে এমন টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন মোটামুটি থাকে, এবং এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুব উপযুক্ত বা খুবই প্রয়োজনীয় একটা বিষয় আর কি। প্রোনাউন আমরা যখন দেখবো, প্রোনাউন দেখার সময় আমরা এই যে এই জায়গা থেকে দেখবো যে প্রোনাউন জিনিসটা কি। দেখেন আজকে ক্লাসের যে কন্টেন্ট, আজকে ক্লাসের কন্টেন্ট কি? প্রোনাউন, প্রোনাউনের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন কিভাবে দেখা যায় সেটার একটা ভিউ দেখবো আমরা। সবচেয়ে বেশি প্রোনাউন থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, ঠিক আছে? এটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আরেকটা জিনিস হবে আমাদের, যেটা হচ্ছে যে এই দুইটা শব্দের মধ্যে, অর্থাৎ এটাকে আসলে বলা হচ্ছে, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই দুইটার মধ্যে কি ধরনের পার্থক্য তৈরি হবে, আর একটা হচ্ছে ইউজেস অফ ইটস। এই জিনিসগুলোই প্রোনাউন থেকে পরীক্ষার মধ্যে সবসময় বেশিরভাগ সময় এগুলোই এসে থাকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রোনাউনের এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্টের কথাটা এখানে বলা নাই। তো প্রোনাউনের এগ্রিমেন্ট আছে। তো এই এগ্রিমেন্টের বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হয়। শুধু প্রোনাউনের এগ্রিমেন্ট না, আমরা সবসময় খেয়াল রাখবো যে আহ, আপনি যে কোনো ধরনের রাইটিং করবেন, এটা বাংলা হোক বা ইংরেজি, সবসময় শব্দগুলো, এটাকে আমরা এইভাবে বলে থাকি যে শব্দগুলো সবসময় জুড়ায় জুড়ায় চলে। অর্থাৎ একটা শব্দের আরেকটা শব্দের সাথে সম্পর্ক থাকে। এই যে শব্দের সাথে শব্দের একটার সাথে আরেকটা কানেক্টেড বা ইন্টার কানেক্টেড বা সম্পর্ক থাকা, এই ইন্টার কানেক্টেড বা এই সম্পর্ক থাকাটাকে আমরা বলি যে জুড়ায় জুড়ায় চলা, বা একটা আরেকটার সাথে এগ্রিমেন্ট মেনটেন করে চলা। তো এগ্রিমেন্ট যখন মেনটেন করবে, প্রোনাউনের ক্ষেত্রে এটাকে বলা হয় যে প্রোনাউন এন্ড ইটস এন্টিসিডেন্টস, অথবা প্রোনাউন এন্ড ইটস এগ্রিমেন্ট। এইভাবে আমরা বিভিন্ন নামকরণ করে থাকি। তো এটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়, যেগুলো বললাম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনাটা শুরু করি, আমরা একেবারে বেসিক জায়গা থেকে শুরু করব। সেটা হচ্ছে যে প্রোনাউনের মূল জিনিসটা কি। দেখেন, আমরা প্রোনাউনের সংজ্ঞাটা এখানে আমি আপনাদের জন্য এখানে একটু সাজানোর চেষ্টা করেছি এইভাবে, যে প্রোনাউনটা আমরা কিভাবে সাজাই। আমরা প্রোনাউনের সংজ্ঞাটা বলি যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। এটা আমরা সবাই জানি। যেটা আমরা এই যে এখানে বলে আছি যে প্রোনাউন হলো সর্বনাম নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। অর্থাৎ নাউনকে রিপ্লেস করে যে শব্দ ব্যবহৃত হবে সেটাই হচ্ছে প্রোনাউন। এটা এটা নিয়ে আমাদের কারো দ্বিমত নাই, এবং আমরা এটা মোটামুটি বুঝি সবাই। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রোনাউনটা যখন আমরা দেখব যে নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। এখানে দেখেন কি বলা আছে, এই শব্দগুলো এবং ডব্লিউএইচ কোশ্চেন্স। আসলে ডব্লিউএইচ কোশ্চেন্স মিন্স ডব্লিউএইচ যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে শীট ভিত্তিক কথা। এখন শীটের বাইরে গিয়ে যদি একটু আলোচনা করি বেসিকের কথা, আমি একটা কথা আপনাদেরকে বলে দেই। আপনারা আহ, অনেকেই ফ্রেশ, মানে ফ্রেশার আছেন, বা অনেকে হয়তো আগে কখনো কম্পিটিটিভ পরীক্ষা দেন নাই বা চাকরির কোনো ধরনের পরীক্ষা দেন নাই। একটা কথা মনে রাখবেন যে ক্লাসগুলো বা শীট গুলো হচ্ছে জাস্ট একটা গাইডলাইন। এই গাইডলাইনটা আপনাকে আপনাকে ফলো করতে হবে। এটার একটা ওয়াইড রেঞ্জে আপনাকে কাজ করতে হবে। তো ওই কাজের জায়গাটা আপনাকে অবশ্যই তৈরি করতে হবে। কেউ যদি ভাবি যে আমার এই ক্লাসটা বা এই শীটটাতে সবকিছু তৈরি হয়ে যাবে, এরকম না। পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে, অনেক ধরনের জিনিস আসবে, যেটা আপনাকে ওই জায়গায় সিদ্ধান্ত নিতে হবে যে এটা কি ধরনের জিনিস। এই জন্য আপনারা যত পারেন ইংরেজির ক্ষেত্রে করবেন কি, প্যাসেজ পড়ার চেষ্টা করবেন। প্যাসেজ করলে ওই জায়গাটা আপনাদের ক্লিয়ার হবে। দেখেন প্রোনাউনের সংজ্ঞাটা আমি এখানে কিভাবে বলতে চাচ্ছি, তিনটা পয়েন্ট আকারে বলতে চাচ্ছি। প্রোনাউনটার আমাদের ব্যবহার বিধি কি। আমরা তো শুধু বলে দেই যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে তাই প্রোনাউন। এটা মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ডেফিনেশন। এখন দেখেন প্রোনাউনটাকে আমরা একটু যদি এইভাবে চিন্তা করি, প্রথম পয়েন্টে বলতে চাচ্ছি এ প্রোনাউন ইজ ইউজড ইন প্লেস অফ নাউন। যে সংজ্ঞাটার কথা আমরা একটু আগে বললাম, যে হ্যাঁ এইভাবে আমরা ব্যবহার করে থাকি যে প্রোনাউন হচ্ছে নাউনের জায়গায় যে বসবে তাকে আমরা প্রোনাউন বলবো।
এখন এটা একটা কথা আসে যে প্রোনাউনটাকে আমরা কেন ব্যবহার করব, বা প্রোনাউন ব্যবহারের উদ্দেশ্যটাই কি, বা প্রোনাউন ব্যবহার না করলে কি হবে। বিষয়টা হচ্ছে যে প্রোনাউন ব্যবহার করে থাকি আমরা নাউনের জায়গায়। পরের লাইনে দেখেন এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, ইট ইজ ইউজ টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন। এই যে এই কথাটা খেয়াল করি, আমরা নাউনের রিপিটেশন এড়াইতে চাই। আমরা নাউনের রিপিটেশন আমরা কেন এড়াতে চাই, এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে, বা দুইটা কারণ বলতে পারি। একটা হচ্ছে যে যে শব্দগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি সেই শব্দগুলোর যুক্তিসঙ্গত ব্যবহার এবং বাক্যটাকে শ্রুতিমধুর করা। ধরেন আমি যদি একটা কথা বলি, যে ধরেন বললাম জিশান, জিশান এটা করেছে, জিশান এটা করেছে, জিশান এটা করেছে, বারবার যদি এরকম বলি, জিশানদের বাড়ি, জিশানদের এলাকা, জিশানদের এরকম, শব্দটা শুনতে অড লাগে। তো এই যে যে জিশান 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 ইজ রিপিটিং ওয়ান্স এন্ড এগেন, এই শব্দ রিপিটিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা নাউন ব্যবহার করে করে থাকি, বাক্যটাকে শ্রুতিমধুর করার জন্য, বা বাক্যটা যেন একটা মানে কানে যেন অন্যরকম না লাগে, সেই উদ্দেশ্যে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তাহলে প্রোনাউনের আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা বলে থাকছি যে এটা ব্যবহৃত হবে, ইট ইজ ইউজ টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন। এই আরেকটা শর্ত থাকতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে, দেখেন, ইট অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ এ সেন্টেন্স। অফ দ্য সেন্টেন্স অথবা অফ এ সেন্টেন্স বলতে পারি, যে একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সে সাধারণত কাজ করে থাকে। সাধারণত একটা বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়, অর্থাৎ কর্তা, অর্থাৎ বাক্যকে নিয়ন্ত্রণকারীর জায়গায় সে বসবে, এবং বাক্যকে নিয়ন্ত্রণকারীর জায়গা ছাড়া আরেকটা হচ্ছে কর্ম সম্পাদনের জায়গা, যেটা বা কর্ম কর্ম যেটা হচ্ছে তাকে কেন্দ্র করে এই হচ্ছে, বা কাজটা যেটা, সেই জায়গাটাতে সে বসবে। তো এখন দেখেন, প্রোনাউনের তিনটা অপশন পাবো। নাউনের জায়গায় বসবে, নাউনের রিপিটেশনকে অ্যাভয়েড করবে, এবং তিন নম্বরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, এই জায়গাটাতে সে বসবে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন যেভাবে কাজ করে সেইভাবে প্রোনাউন কাজ করে থাকবে, বা প্রোনাউন কাজ করে থাকে। তাহলে এই তিনটার সংজ্ঞা থেকে, এই তিনটা অনুযায়ী, বা এই তিনটা বৈশিষ্ট্য ফিচার যেভাবে বলি না কেন, এগুলো যদি মিলে তাহলে আমরা সেটাকে প্রোনাউন বলে থাকবো। এবং প্রোনাউনের সাধারণ ফর্ম হচ্ছে তিনটা। একটু স্বাভাবিকভাবে যদি খেয়াল করি, যে যে কোনো প্রোনাউনের স্বাভাবিক ফর্ম হচ্ছে তিনটা, মূলত পাঁচটা ফর্মে করা হয়। তো সাবজেক্ট অবজেক্টের জায়গায় কি? যেমন দেখেন প্রোনাউনের ক্ষেত্রে আসে যে প্রোনাউন সরাসরি অ্যাডজেক্টিভের পরে দেখবেন যে সরাসরি প্রোনাউন বসে না, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন বসতে হয়। এই যে এরকম কয়েকটা ডিফারেন্স প্রোনাউনের সাথে আছে। এখন প্রোনাউনের সবচেয়ে বড় প্রবলেম যেটা আমাদের পরীক্ষায় আসবে সেটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম। আমি একটা সুন্দর সেন্টেন্স আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। তো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, এখানে একটু ভালো করে খেয়াল করি সবাই। লিখলাম, জিশান ইজ টলার দেন মি। এই বাক্যটা দেখেন, প্রোনাউনের বিষয়গুলো কিরকম, পড়বেন একভাবে, আসবে পরীক্ষায় অন্যভাবে। এই বাক্যটা সবাই দেখতে পাচ্ছেন তো, বাক্য না? জি স্যার। হ্যাঁ, জি ভালো করে স্যার। কথা খেয়াল করবেন। এখানে এই যে আমার কাছে যেটা মনে হয় যে গ্রামারের নাউন চেনাটাই মূলত প্রোনাউন, যে প্রোনাউনের চেয়ে নাউন চেনাটাই হয়তো কঠিন। প্রোনাউনে কোনো ভেজাল নেই, আপনি মন দিয়ে শুনলেই পারবেন। এই বাক্যটা দেখেন, এই বাক্যে আপাত দৃষ্টিতে, বা আমরা যদি দেখি যে বাক্যটা, যে ইন জেনারেল এই বাক্যটাতে কোনো ভুল আমাদের চোখে পড়ছে না, বা বাক্যটা আমরা একটা অ্যাকসেপ্টেড বাক্য, যে এই বাক্যটা ঠিক আছে এবং সঠিকভাবে আমরা ব্যবহার করছি, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু এই বাক্যে একটা মেজর ভুল আছে। সেই মেজর ভুলটা হচ্ছে প্রোনাউন রিলেটেড ভুল। দেখেন এখানে বাক্যটা কি লিখছি, জিশান ইজ টলার দেন মি। জিশান হচ্ছে আমার চেয়ে লম্বা। বাংলা বাংলা বাক্য তাই হচ্ছে না, জিশান আমার চেয়ে লম্বা। এখন দেখেন ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এই মেয়ের জায়গায়। এখন বলতে পারেন, স্যার মেয়ে কিভাবে ভুল ভুল হইলো, বাক্য তো ঠিকই আছে। একটু খেয়াল করেন, আমরা বলছি প্রোনাউন এগ্রিমেন্ট মেনে চলে। তাহলে প্রোনাউনের এগ্রিমেন্ট কার সাথে হবে, হয় প্রোনাউনের সাথে হবে, না হয়তো নাউনের সাথে হবে। তাহলে এগ্রিমেন্ট মানে কি বলেছি, এগ্রিমেন্ট মানে বলেছি একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের, একটা বাক্যের একটা অংশের সাথে আরেকটা অংশের যে চুক্তি হয়, যে এটা এরকম হলে এটা এরকম। যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি,
যে সাবজেক্ট ভার্ব সিঙ্গুলার, এরকম আমরা একটা এগ্রিমেন্ট করে আসছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিঙ্গুলার হলে সিঙ্গুলার। তো এই এগ্রিমেন্ট শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের প্রোনাউন আছে। যেমন একটা আচ্ছা, এটা শেষ করি আগে। যেমন আমরা বলতেছি যে এগ্রিমেন্ট আসবে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে। এই ধরনের এগ্রিমেন্ট প্রত্যেকটা জায়গায় উপযুক্ত ভাবে আমাদের সাবজেক্ট শব্দগুলো মেনে চলে। জিশান হচ্ছে নাউন। এবং আপনি যদি খেয়াল করেন, জিশান এই বাক্যটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, একটু যদি খেয়াল করি, এই বাক্যটাকে আমি যদি নিচে লিখি, জিশান লিখলাম হি ইজ, আবার লিখলাম টলার দেন মি। ধরে নেই এই হিটা জিশানকেই বোঝাচ্ছে উপরের বাক্যে। স্মার্টার লিখতে পারতাম, বা ওয়াইজার লিখতে পারতাম, আর অনেক কিছু লিখতে পারতাম। এখন দেখেন জিশান হচ্ছে একটা নাউন। এই নাউনটা হচ্ছে, এখানে খেয়াল করলেই দেখবেন জিশানের নাউন হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে। মিটা খেয়াল করেন, মিটা কি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম? প্রোনাউনের ফর্ম কয়টা বলছি আমি, দেখেন তো। স্বাভাবিক ফর্ম হচ্ছে প্রোনাউনের তিনটা। একটা কি? সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে পসেসিভ। পসেসিভ আমরা পরে আসি। আচ্ছা, তাহলে প্রোনাউনের দুইটা ফর্ম যদি একটা দেখি, একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট। এখন খেয়াল করেন, এই মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু এই জিসানটা হচ্ছে নাউন হিসাবে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় আছে। তাহলে যখন সাবজেক্টের জায়গায় আছে, ওকে, যেহেতু প্রোনাউনটা সাবজেক্টের জায়গায় আছে, এই নাউনটা সাবজেক্টে আছে, আর এইটা দেখেন, এটা প্রোনাউন, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে কি এগ্রিমেন্ট মিলে নাই। সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা করছি। ভালো করে খেয়াল করেন, সাবজেক্টের সাথে কিসের তুলনা করছি? অবজেক্টের তুলনা করছি। এই বাক্যটা যদি বুঝতে সমস্যা হয়, নিচেরটা খেয়াল করেন, এই জিশানের জায়গায় আমি হি বসাইতে পারি। এই জিশানের জায়গায় কি আমি হিম বসাইতে পারবো? বলেন সবাই, এখানে কি হিম বসানো যাবে? না জি স্যার। না না স্যার। স্যার। যদি হিম বসানো না যায়, হিম কেন বসানো যাবে না? কারণ এটা হচ্ছে সাবজেক্টের জায়গা। তাহলে এইটা যদি সাবজেক্ট হয়, এই মিটা কোন ফর্মে হবে? সাবজেক্ট ফর্মে। অবশ্যই সাবজেক্টিভ ফর্মে হবে। কিন্তু মিটা কোন ফর্মে আছে? অবজেক্ট। অবজেক্ট। তাহলে দেখেন এদের এগ্রিমেন্ট ঠিক আছে। জি না স্যার, আই হবে। তাহলে এখানে কি হবে? আই। আই হবে। তাহলে হি ইজ টলার দেন আই, আসলে পুরো বাক্যটা হচ্ছে আই এম। ঠিক আছে, বাক্যটা এরকম হবে যে হি ইজ টলার দেন আই এম, আমি যতটুকু লম্বা সে তার চেয়েও বেশি লম্বা। এই এমটা উজ্জ্ব থাকে, এটাকে ড্রপিং অফ ওয়ার্ডস বলা হয়। আগে আর পরে যেহেতু একই ধরনের ভার্ব, সেই ক্ষেত্রে ড্রপ করা যায়। তাহলে দেখেন, আমরা কিন্তু এই বাক্যটাই ব্যবহার করি সবাই। আমরা যখন বলি তখন এইভাবেই বলি, যখন ব্যবহার করি তখন এইভাবে ব্যবহার করি, এবং অনেকেই ব্যবহার করে। কিন্তু আপনি যখন পরীক্ষায় দিতে যাবেন, তখন এই যে দেখেন, এই প্রোনাউনের সাথে প্রোনাউনের এগ্রিমেন্ট ঠিক থাকতে হবে। এটাই হচ্ছে প্রোনাউন। আমি যদি বলি যে ক্লাস শেষ, তাও হবে। যে এই এই জায়গাটাই আপনার খেয়াল রাখতে হবে, যে প্রোনাউনের সাথে প্রোনাউন কিভাবে মিলে যায়। যদি দেখেন যে প্রোনাউনের সাথে প্রোনাউন একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, এগ্রিমেন্ট গুলো ঠিক আছে, তাহলেই ইয়ে হবে। যেমন আমি আরেকটা সেন্টেন্স লিখি, দেখেন এই সেন্টেন্সে কোনো অসঙ্গতি চোখে পড়ে কিনা। আই হেট, এই ধরনের সেন্টেন্সই প্রায় সময় লিখি, এগুলো ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। এটা আমি আরো বেশ কয়েকবার এই লাইনটা লিখবো, হ্যাঁ। অন্যান্য টপিকে দেখবেন এটা আরো লিখবো। এই বাক্যটা দেখেন তো, কোথাও কোনো সমস্যা নেই। Manifestations. Okay. আমি মাত্র যে বাক্যটা লিখেছি, এই বাক্যে কোথায় কি ভুল আছে বা কোনো সমস্যা আছে কিনা, না নাই? থাকলে বলেন, না থাকলেও বলেন। স্যার এখানে অল অফ ইটস ম্যানিফেস্টেশনস হবে না? আচ্ছা, অল অফ ইটস, আরো বলেন কেউ। ইটস। আচ্ছা,
আমরা সময় ব্যয় না করি, যেহেতু একজনের রেসপন্স পেয়েছি ওইটাকে ধরে অল অফ হবে না, এখানে অল হবে, শুধু এটা হবে, এখানে একটা অ্যাজ যুক্ত হবে। এখন দেখেন, যিনি বললেন যে এখানে একটা ইটস হবে, একটু বলতে পারবেন এই ইটসটা কাকে বোঝাচ্ছে? ইটসটা রেস ডিসক্রিমিনেশনকে রেস বোঝাচ্ছে। ডিসক্রিমিনেশন। আমরা দুইটা আনসার, দুইজনের আনসার পেয়েছি, রেস ডিসক্রিমিনেশন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, বাক্যটা আরেকবার পড়ে দেখেন তো ইটসটা কাকে বোঝাচ্ছে। কাছাকাছি আছেন আপনারা। রেসকে বোঝাচ্ছে স্যার। রেস কে স্যার? আগেরটা নিলেন কেন, পরেরটা নিলেই তো হয়। রেস মানে হচ্ছে জাতি বুঝাচ্ছে এখানে। রেসকে ঘৃণা করে না, এটা নেলসন ম্যান্ডেলার একটা উক্তি। নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হলেন, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, জেনারেল নলেজে আপনারা এটা পড়বেন, সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার পর উনি যখন শপথ বাক্য গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পরে একটা স্বাগত বক্তব্য যখন দিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর, প্রেসিডেন্ট হওয়ার পর, তখন উনি ওনার বক্তব্যে এই ধরনের বেশ কিছু লাইন বলেছিলেন। সেখান থেকে আমি একটা লাইন লিখেছি। দেখেন, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। বাক্যটা বোঝার চেষ্টা করি, অ্যাডজেক্টিভে এই মোস্টের ব্যবহারটাও শিখাবো। তো রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, আমি জাতি বিদ্বেষকে তীব্রভাবে ঘৃণা করি, অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন, বিদ্বেষের যত বা বৈষম্যের বা জাতি বৈষম্যকে আমি তীব্রভাবে ঘৃণা করি, এবং বৈষম্যের যত রূপ আছে, রেস ডিসক্রিমিনেশনকে ইস্টটা বোঝাচ্ছে না, এই ইস্টটা বৈষম্যকে বোঝাচ্ছে, যে ডিসক্রিমিনেশনের যত ধরন আছে সমস্ত ধরনকে আমি ঘৃণা করি। এই ডিসক্রিমিনেশনের মধ্যে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে জাতি বৈষম্য। এই জাতি বৈষম্যটাকে উনি তীব্রভাবে ঘৃণা করেন, এবং বৈষম্যের যত রূপ আছে সমস্ত বিষয়কে তিনি ঘৃণা করেন। এখন দেখেন, আমি কি বুঝাতে পেরেছি বাংলা অর্থটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, বৈষম্যের যত রূপ আছে সমস্ত জিনিসকে তিনি ঘৃণা করেন, এবং বলছেন এখানে যে জাতিবিদ্বেষ, এই ঘৃণার মধ্যে সবচেয়ে বেশি ঘৃণা করেন সেটা হচ্ছে জাতিবিদ্বেষকে, এই বৈষম্যকে। এই ইটসটা তাহলে সরাসরি কাকে বোঝাচ্ছে? এইটা ডিসক্রিমিনেশনকে বোঝাচ্ছে। তাহলে ডিসক্রিমিনেশনটাকে কি বলতেছি আমরা? নাউন বলতেছি। তাহলে নাউনের দেখেন, এই যে প্রোনাউনটা, এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট। এই ইটসটা, এটা পসেসিভ ফর্ম। আমি নিচে নামতেছি তখন বুঝতে পারবেন। তাহলে এটাও একটা এগ্রিমেন্ট। আরো সহজ বাক্য যদি লিখতাম, এইভাবে লিখতাম, আই হ্যাভ এ ক্যাট। এই বাক্য লিখলাম, ইট ইজ ভেরি কিউট। আমার একটা বিড়াল ছানা আছে, বিড়াল ছানা দেখতে অনেক সুন্দর। এই ইট কাকে বোঝাচ্ছে? ক্যাট। ক্যাটকে বোঝাচ্ছে। তাহলে দেখেন, এই ইটটা কি প্রোনাউন? নাউনের পরিবর্তে বসছে, কার পরিবর্তে বসছে? নাউনের পরিবর্তে বসছে। তাহলে এই ক্যাট। আবার দেখেন, আই কার পরিবর্তে বসছে? আই কার জায়গায় বসছে? আমরা বলছিলাম না, এই যে এই 3 নম্বর বাক্যটা দেখেন, এই যে এটা, ইট অ্যাক্টস অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ অবজেক্ট অফ এ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে সরাসরি সে বসতে পারছে, এখানেও সরাসরি বসতে পারছে। এবং এখানে সে প্রত্যেকটা জায়গায় এই প্রোনাউনগত যে এগ্রিমেন্ট গুলো আছে, এই এগ্রিমেন্ট গুলো সে মেনে চলছে। এটাই হচ্ছে নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসবে, বা নাউন এবং প্রোনাউনের যে এগ্রিমেন্ট, বা প্রোনাউনের সাথে প্রোনাউনের যে এগ্রিমেন্ট, এটাই হচ্ছে প্রোনাউনের বেসিক ইন্ট্রোডাকশন। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই আশা করি বুঝতে পেরেছেন। স্যার এখানে এমন কিছু নাই যে বোঝা যাবে না, জিনিসগুলো খুবই ইজি। বুঝতে পেরেছি, বুঝতে পারারই কথা। এখন স্বাভাবিকভাবে দেখেন, এই প্রোনাউনে আমরা একটু শিটে ঢুকি। আমি কথাগুলো বললাম, এখন আসি কি বলছে। নাউন নাউনের পরিবর্তে যা বসে সব প্রোনাউন, তাহলে এটা বোঝা গেল। এখন প্রোনাউনের দেখেন ক্লাসিফিকেশনে আসছে, টাইপস অফ প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন কেউ বলে 8 প্রকার, কেউ বলে 9 প্রকার, কেউ বলে 10 প্রকার। পরীক্ষায় আসবে না প্রোনাউন কত প্রকার, পরীক্ষায় একটা জিনিসে আসবে, যদি আসে। গ্রামার আসলে কি আসবে, উই ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া। সাধারণত যেগুলো থেকে আসে আর কি, সেগুলোর মধ্যে একটা টপিক হচ্ছে প্রোনাউন। আপনাকে খেয়াল রাখতে হবে যে আহ, যেগুলো কিছু জিনিস আছে যেগুলো নিয়ে বিতর্ক হয়, কিছু নিয়ে তর্ক করা যায়। অমুক বইয়ে লেখা আছে 8 প্রকার, অমুক বইয়ে লেখা আছে 10 প্রকার, আমরা এটা নিয়ে তর্কে জড়াই। এই কাজগুলো আমরা কখনোই করবো না, তর্কের কোনো দরকারই নেই। এখানে 8 প্রকার আছে, আমরা সারা জীবন বইয়ে এইভাবে শিখে আসছি যে প্রোনাউন 8 প্রকার।
এখন যারা বলতেছে 10 প্রকার, তারা কি করে জানেন? তারা এই যে এই জায়গাটা যে আছে 7 নাম্বার, এটাকে ভাগ করে ফেলে, এবং 1 নাম্বারে এটাকে একটা ভাগ করে এই যে এইখানে আমি যে একটা ইট লিখছি, এই যে ইটটা, এই ইটটাকে আর আরেকটা নামকরণ করছে ইমপার্সোনাল প্রোনাউন। এই নামকরণ থেকে কেউ কেউ বলে প্রোনাউন 10 প্রকার। তো ডেফিনেটলি ইউ আর নট গোয়িং টু আনসার the classifications of pronoun. You are going to answer the agreements of pronoun. আপনাকে এগ্রিমেন্ট অ্যান্সার করতে হবে, আপনাকে কোনটার কত প্রকার, কোনটার কি কি আছে, এগুলো আসবে না। সবসময় মনে রাখবেন যে বিসিএস বলেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলেন, এগুলো হচ্ছে আহ মানে খুব বুদ্ধিদীপ্ত লোক যদি প্রশ্ন করে, তাহলে প্রশ্নের উত্তরও হবে বুদ্ধিদীপ্ত। আহ আমি আপনাদেরকে একটু করে বলেছিলাম যে এবারের যে 46 বিসিএস তম বিসিএস যেটা গেল, সেখানে প্রশ্ন নিয়ে অনেক দ্বিমত ছিল, কিন্তু আমার কোনো কোনো জায়গাতেই কোনো দ্বিমত ছিল না, এবং সবগুলোর ব্যাখ্যা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ক্লাস গ্রামার শেষ হলে আমি প্রয়োজনে ওই ওই প্রশ্নের আবার সলিউশন করে দেখাবো আপনাদেরকে। দেখবেন যে প্রত্যেকটা রুলস এর সাথে মিলে যায়, যখনই মিলবে তখনই বুঝতে হবে আমি পারি না জন্য যে রুলস ঠিক নাই। এই এই আইডিয়া থেকে আমরা বের হয়ে আসবো। এটা সব সময় মনে রাখবেন যে এই আইডিয়া যেন আমার মধ্যে কখনো কাজ না করে। তাহলে প্রোনাউন 8 প্রকার না 10 প্রকার, এটা নিয়ে আমাদের ঝগড়াঝাটি করার দরকার নাই। আমরা স্বাভাবিকভাবে খেয়াল রাখবো প্রোনাউন 8 প্রকার। এই প্রোনাউনের মধ্যে কি কি আছে জাস্ট খালি নামগুলো একবার দেখে রাখা। পার্সোনাল প্রোনাউন, এখান থেকে আমরা 3-4টা আলোচনা করব। ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটা অবশ্যই মনে রাখবেন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখান থেকে প্রশ্ন হয়, আপনাদের শীট থাকলে সেখানে মার্ক করে রাখেন বা লিখে রাখেন বা যেটাই হোক, এটা থেকে প্রশ্ন হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার, এটা থেকে প্রশ্ন আসে। আরো বেশি প্রশ্ন আসে এই যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটার সাথে ডিটারমিনারের সংযোগ আছে, এই জন্য এখান থেকেও প্রশ্ন হয়। তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সবচেয়ে বেশি প্রশ্ন হয় এখান থেকে, এই রিলেটিভ প্রোনাউন থেকে মার্ক করে রাখতে পারেন। সবচেয়ে বেশি প্রশ্ন হয় এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এটা আমি বলবো বাংলা নাম মনে রাখার দরকার নাই, আপনি ইংরেজি নামটাই মনে রাখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ব্র্যাকেটে এই যে দেখেন আরেকটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এমফেটিক, উচ্চারণটা হচ্ছে এমফেটিক প্রোনাউন। আরেকটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এই ট্রিপল আর যে আছে, এই 3টা প্রোনাউন, এই 3টা থেকে প্রশ্ন হয় বেশি। আর এই যে এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন হয় 4 থেকে 7 পর্যন্ত। এটা হচ্ছে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার উল্লেখযোগ্য জায়গা। আর যদি একটা বাছাই করি, তাহলে প্রশ্ন আসার উল্লেখযোগ্য জায়গা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন। তো এইভাবে একটু মার্ক করে রাখেন যে এইগুলো আপনি একটু ভালো করে দেখবেন। এখন দেখেন এই 8টা প্রোনাউনকে আপনি কিভাবে সহজে মনে রাখতে পারেন। কারণ মনে রাখতে হলে ক্লাসিফিকেশন বা জিনিসগুলো যদি নাম জানেন, আপনার আইডেন্টিফাই করা সহজ হবে। এখন আপনি এটাকে মনে রাখার জন্য যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে, এখানে কিছু প্রশ্ন ছিল, আচ্ছা এটা পরে পরে দেখা যাবে, সমস্যা নেই। এই যে আপনি এই যে এই লাইনটা যদি মনে রাখেন, আপনার 8 ধরনের প্রোনাউন বলেন আর 10 ধরনের প্রোনাউন বলেন, আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন সহজেই। আহ, দেখেন, ইভান পানিশড দ্য ডিউক রুথলেসলি, অথবা আপনি আইও লিখতে পারেন, আই পানিশ দ্য ডিউক। ডিউক মানে হচ্ছে জমিদার, ঠিক আছে? জমিদার বা তালুকদারি যাদের থাকে আর কি, এদেরকে ডিউক বলা হয়। তো আইতে কি, আইতে হচ্ছে, আইতে আইতে কি হবে দেখেন তো, এখানে কি কি আছে? আই দিয়ে কি কয়টা আছে এখানে দেখেন তো। এই যে একটা, এই যে একটা, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে আইতে কয়টা গেল? আইতে দেখেন, আইতে ইভান নামটা মনে থাকলে আইতে 2টা, ইনডিফিনিট আর ইন্টারোগেটিভ। পিতে একটাই, সেটা কি? পার্সোনাল প্রোনাউন আসলো। তারপর কি বলছি? তারপর বলছি, দেখেন ডি, ডিউক, ডিউকের ডি, ডি, এটা দিয়ে আসেন, এটা দিয়েও পাবেন 2টা, এটা দিয়েও পাবেন 2টা। এই যে ডিস্ট্রিবিউটিভ আর ডেমনস্ট্রেটিভ, 5টা শেষ। আরেকটা বলছি রুথলেসলি, রুথলেসলির বাংলা হচ্ছে নির্দয় ভাবে। ঠিক আছে, নির্দয় ভাবে, যে আমি জমিদারকে নির্দয় ভাবে শাস্তি দিলাম, তার মানে আপনি রাজা। আই দিয়ে হচ্ছে 3টা, দেখেন তো 3টা এক সিরিয়ালি আছে কিনা এখানে আমাদের।
রিলেটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ। এটারই আরেকটা প্রোনাউন হচ্ছে এমফেটিক। তাহলে এটা আমরা পরে দেখতেছি যে এমফেটিক প্রোনাউনটা এই সংজ্ঞা যখন দেখবো তখন দেখবো। তাহলে এখন আমার সাথে সাথে বলেন দেখি প্রোনাউন কয়টা, প্রোনাউন কয় প্রকার বলছি আমরা? 8 প্রকার। একটা কি বলছি? যে ইভান পানিশড দ্য ডিউক রুথলেসলি। এই লাইনটা মনে থাকলে আপনার প্রোনাউনের ক্লাসিফিকেশন বের করা কখনো সমস্যা হবে না। তাহলে আইতে হচ্ছে ইনডিফিনিট এবং ইন্টারোগেটিভ, পিতে হচ্ছে পার্সোনাল, ডিতে হচ্ছে ডেমনস্ট্রেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, আর আরতে হচ্ছে রেসিপ্রোকাল, রিলেটিভ, আরেকটা হচ্ছে রিফ্লেক্স। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, এই হলো 8 প্রকার প্রোনাউন। হ্যাঁ, আপনারা ক্লাসে আছেন কয়জন? উপস্থিতি তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা, কথা বলি আমি অনেক কম মানুষ। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমি রোবটের মতো একা একা কথা বলে যাচ্ছি, এতে মনে হয় কথাটা তো ভালো লাগতেছে না। কথা বুঝতে সমস্যা হয়। জি না স্যার। এই আপনি না একাই স্যার। কথা বলেন শুধু। বুঝতে সমস্যা হইলে বলেন, ক্লাস নেওয়া বাদ দিয়ে দিব আমি তাহলে। না স্যার, বুঝতে পারি। বুঝতে পারলে তো সবাই বলতেন, আপনি একাই বলছেন। স্যার বুঝতে পারি স্যার। স্যার বুঝতে যদি বুঝতে না পারেন বলবেন, বিরক্তর কারণ হয়ে থাকবো না। আচ্ছা, দেখেন রেসপন্স করেন না তো। আমি মানে আপনাদের 46-এ ক্লাস যখন করাইলাম, 46-এ 2টা ব্যাচ যখন ক্লাস করলো, পরবর্তীতে 2টাকে মার্চ করে একসাথে করা হলো। ওরা অনেক কথা বলতো, অনেক কথা জিজ্ঞাসা করতো। তো আপনাদের সাথে আজকে আমার মনে হয় 6টা বা 7টা ক্লাস। তো আমি প্রায় 6-7 দিন ধরে আমরা একসাথে ক্লাস করতেছি। তো আহ, কেমন যেন মনে হচ্ছে যে আপনাদের একটু রেসপন্স কম। এর 2টা কারণ হতে পারে, হয় আপনারা আসলেই কথা কম বলেন, অথবা আমার কথা বা আমার সাথে আপনাদের কমিউনিকেশন হচ্ছে না, বা আপনারা বুঝতে পারতেছেন না। আমি আমি আসলে বুঝতে পারতেছি না যে আপনাদের সমস্যা হচ্ছে না হচ্ছে না। বলেন তো একটু। স্যার এখন পর্যন্ত যা পড়েছেন এখানে তো কোনো কোশ্চেন নাই স্যার, এই জন্য হয়তো আর স্যার আগের বুঝতে তুলনায় পারতেছেন। পার্টিসিপেন্ট একটু কম, তো এর জন্য হয়তো। এটা কোনো একটিও না, পার্টিসিপেন্ট কম কোথায়? পার্টিসিপেন্ট কত, কয়জন আছে? পার্টিসিপেন্ট 23 জন আছে। হিউজ পরিমাণ, তা 23 জন। 23 জনের মাঝখানে আপনিও তো 46-এ আছেন, আরো আমার বেশি সাথেও তো থাকতো আছেন। স্যার। 46-এ কেউ আছেন নাকি এখানে? আছি স্যার। কি নাম আপনার? স্যার নাফিসা। 46-এ কি আমার ক্লাস করছিলেন? স্যার শুনেন, আমরা তো মানুষ, আমাদের রেসপন্স প্রয়োজন হয়। মাঝে মাঝে আমরা একটু ই করব, আহ একটু রেসপন্স করবো, তাহলে ভালো লাগে শুনতে। এখন পর্যন্ত প্রোনাউন আজকে যতটুকু বলছি, এই যে আমি 20-25 মিনিট কথা বললাম বা আধা ঘন্টা কথা বললাম, এইটুকু তো কোনো সমস্যা নাই। না স্যার। এইটুকু যদি সমস্যা না থাকে তাহলে সামনে আপনার আর একটাও সমস্যা নেই। একটু খেয়াল করেন তাহলে। এই যে এখানে কয়েকটা সেন্টেন্স লিখে রাখছিলাম, যে যেমন এখানে লিখছিলাম সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। পসেসিভ ফর্মটা আপনারা বুঝেনি, যে অধিকারে যেটা থাকে, পজেসে যেটা থাকে, ব্যক্তির অধীনে যেটা থাকে, সেটাকে আমরা পসেসিভ বলি। যেমন মাই, মাই মানে যেমন ধরুন আমি বললাম মাই ফোন, আমার ফোন। আমি কি বলতে পারবো আইফোন? আইফোনের আইফোন না, মানে আই সাবজেক্টের, বা হি ফোন এটা বলতে পারবো না। মি ফোনও বলতে পারবো না। দেখেন এখানে বলবো মাই ফোন। এই যে যে কথাটা বললাম, এই জন্যই আমার পসেসিভ ফর্ম দরকার। সাবজেক্ট অবজেক্টের বাইরেও আরেকটা জিনিস দরকার। আচ্ছা, এই বাক্যটাতে কোথায় ভুল আছে বা শুদ্ধ আছে? ইউ অ্যান্ড আই। আচ্ছা, এই বাক্যটাতে দেখেন ইউ এন্ড আই, তাই কি হবে আসলে? দেখেন ভালো করে খেয়াল করি, ইউ এখানে কি ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে? সাবজেক্ট না অবজেক্ট? স্যার অবজেক্ট। তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে পরেরটাও কি হবে? অবশ্যই অবজেক্ট হবে।
এন্ড কনজাংশন সবসময় সমজাতীয় জিনিসকে যুক্ত করে। আচ্ছা, তারপর দেখেন এইখানে কি ভুল আছে। স্যার শুরুটাতে স্যার দিস আর বুকস দুইটাই স্যার প্লুরালে আছে। হ্যাঁ এখানে কোনো, অনেকগুলো বই বুঝাইছে। হ্যাঁ এখানে কোনো সমস্যা নাই, এটা তো ঠিকই আছে। দিস বুকস, দিস যদি বলি তাহলে তার বুক বলতে পারবো না। সাবজেক্ট হচ্ছে প্লোরাল, খেয়াল করেন, সাবজেক্ট প্লোরাল, তাহলে এই সাবজেক্টের সাথে যে নাউনটা আসবে সেই নাউনটা তো প্লোরালই হবে। আর এই পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, পুরোটা মিলে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সেটা কি হয়ে যাবে, এটা প্লুরাল শব্দ প্লুরাল হবে। যেমন আপনি কি 5 বুকস বলবেন না 5 বুক বলবেন? 5 বুকস। 5 বুকস বলবো। তাহলে 5 বুকস যদি বলি তাহলে দিস, এটুকু ঠিক, ঠিক সরি আছে। স্যার, স্যার না, বাংলার সাথে গুলাই ফেলছি স্যার। আচ্ছা সরি হইতে হয় না, আমি প্রশ্ন করলে বরং খুশি হব, ভুল হোক যা খুশি তাই হোক, প্রশ্ন করলে বরং খুশি হব। আমি যতক্ষণ পর্যন্ত জানবো আপনাকে উত্তর দিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে এটা ঠিক আছে, পরের বাক্যটা দেখেন তো এটা ঠিক আছে কিনা, ইউ এন্ড আই উইল ডু দ্য ওয়ার্ক। ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মি ঠিক হবে। ঠিক আছে স্যার, এটা ঠিক আছে, দুইটাই সাবজেক্ট। ঠিকই দুইটাই লাগতেছে। হ্যাঁ দুইটাই সাবজেক্ট, মি হবে না, দেখেন সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় করছে, এই দুইটাও ঠিক আছে। ভেজালটা দেখেন, ভেজালটা আছে 3 নাম্বার জায়গায়। 3 নাম্বার জায়গায় দেখেন কি ভেজাল আছে। জিসান অর মাইসেলফ, আই। এখানে আই জিসান হবে স্যার, অর মাই আই, সেলফ হবে না, এখানে আই মাই হবে। সেলফ হবে না, মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে একটা নোট মনে রাখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নেভার বি দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। এটা একটা ব্যতিক্রম, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে আমাদের লিস্টে আসবে, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এই সেলফ যুক্ত প্রোনাউন কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হবে না। এটা আপনি ইচ্ছা করলে নোট হিসেবে লিখেও রাখতে পারেন। দেয়ার ইজ এন আন্ডারস্ট্যান্ডিং বিটুইন জিশান এন্ড মি, ঠিক আছে না নাই? ঠিক আছে স্যার। এটাও ঠিক আছে, কারণ বিটুইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম বসে, তাহলে জিশানটা অবজেক্ট ফর্ম, তাহলে মিটাও হচ্ছে অবজেক্টিভ ফর্ম। খেয়াল রাখবেন, জিশান যদি সাবজেক্টের জায়গায় বসতো, এই যে এই বাক্যটাই দেখেন জিশান সাবজেক্ট, কিন্তু এই বাক্যটাতে দেখেন জিশান হচ্ছে অবজেক্ট। নাউন, আমি একটা নাম যদি বলি, নাম তো সাবজেক্টের জায়গায় থাকলে সাবজেক্ট, অবজেক্টের জায়গায় থাকলে অবজেক্ট, এটা খেয়াল রাখবো। দেয়ার ইজ এ ওয়ার বিটুইন ইসরায়েল, আমেরিকা, জার্মানি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড প্যালেস্টাইন। আচ্ছা, এটা অন্য বিষয় বোঝানোর জন্য বলছিলাম, কিন্তু এটা এখানে কেন আসছে সেন্টেন্সটা, এখানে সম্ভবত এই যে এই বিটুইন এর একটা ব্যবহার বোঝানোর জন্য এটা প্রিপোজিশনের মধ্যে আসে। তারপরে যেহেতু এখানে লেখা আছে, আমরা বলি যে দেখেন দেয়ার ইজ এ ওয়ার বিটুইন ইসরায়েল, আমেরিকা, জার্মানি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এন্ড প্যালেস্টাইন। এই কথাটা কিন্তু আমরা স্যার বললাম। হ্যাঁ, বিটুইন তো যখন দুইজনের মধ্যে ভাগ হয় তখন, আর এর হ্যাঁ, যদি অনেক হয় তাহলে তো এমন হবে। এমন হওয়ার কথা, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ব্র্যাকেটে দেখেন তো কি লিখেছি, সেপারেশন। সেপারেশন, এবং পরের লাইনটা পড়ে। তাহলে কি স্যার মানে কমন ভাবে সবাইকে একসাথে বোঝালে সেক্ষেত্রে, এবং আর সবাইকে আলাদা আলাদা করে বুঝালে বিটুইন, এমনটা? ঠিক এমনটাই, খেয়াল রাখবেন যখন অ্যামাং আসবে, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে অ্যামাং বলি আমরা, তো আমরা বাঙালিরা অ্যামাং বলতে পারি, কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের এটা উচ্চারণের ক্লাস না। দেখেন এই অ্যামাং শব্দটাকে আমরা এখানে কি কি বলছি, এই শব্দটার সাথে এইখানে আর এইখানে বিটুইন শব্দের সাথে একটা পার্থক্য খেয়াল করেন, পার্থক্য হচ্ছে এই যে মিস্টার এন্ড, বিটুইন যেখানেই থাকবে সেখানেই কি থাকবে, এন্ড থাকবে। এন্ড থাকতে হবে। এই যে দেখেন বিটুইন জিশান এন্ড মি, এটা বোঝানোর জন্য এটা এই সেন্টেন্সটা লেখা হয়েছিল। হ্যাঁ দেখেন এই যে বিটুইন, বিটুইনের সাথে এন্ড, এটা একেবারে মনে করেন কাপলের মতো থাকবে, হ্যাঁ জুড়া হিসাবে থাকবে সে, তো তোমাকে আমি কখনো একা ছেড়ে দিব না, তোমার সাথে আমি আছি বিটুইনের সাথে। এখন প্রশ্ন হলো যে স্যার এতগুলো কান্ট্রি যে আসলো, কোনো সমস্যা নাই, এখানে দেখেন যেহেতু যুদ্ধটা বলছে, প্রথমে দেখেন কি লিখছে, ইসরায়েল আর প্যালেস্টাইন, তাহলে আমরা এই যুদ্ধের কথা জানি, এখানে বাকি দেশগুলো দুইটা দেশের পক্ষে বিপক্ষে আছে, তার মানে যুদ্ধটা আসলে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে হচ্ছে পক্ষে বিপক্ষে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, এটা একটা কারণ বলতে পারি। আরেকটা কারণ এই যে উনি যেটা বললেন যে স্যার আলাদা আলাদা যখন বুঝাবে এরকম, হ্যাঁ আলাদা আলাদা যখন বুঝাবে তখন এরকম আমরা 100টা লোকের নামও যদি থাকে সেখানেও আমরা কি ব্যবহার করতে পারবো, সেখানেও আমরা বিটুইন ব্যবহার করতে পারবো।
যদি আলাদা করে উল্লেখ করা থাকে। আর যদি আলাদা উল্লেখ না করে উনি যেটা বললেন যে ভাই আমাদের উত্তর দিলেন যে স্যার তাহলে কি জেনারেলি একসাথে যখন বোঝাবে তখন আমরা অ্যামাউন্ট শব্দটাকে ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন, মনে থাকবে। কারো কোনো প্রশ্ন এই জায়গায়? স্যার এক্ষেত্রে স্যার যদি এমনটা হয়, যেমন এর আগে সেন্টেন্সটা যদি একটু খেয়াল করি, আন্ডারস্ট্যান্ডিং বিটুইন জিশান অ্যান্ড মি, এক্ষেত্রে কি বোথ ইউজ করা যাবে, মানে বোথ জিশান হ্যাঁ, অ্যান্ড বোথ মি? ইউজ করা যাবে। বোথ, দেয়ার ইজ এন আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, বোধ যদি বলতে বলি তাহলে সেন্টেন্সটা অন্যভাবে তৈরি করতে হবে। এই জায়গাতে আপনি বোধ দিতে পারবেন না। বোধ জিসান এন মি, তখন বাক্যটা এভাবে বলতে হবে, বোধ জিসান ইন অ্যান্ড মি হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। বাক্য প্যাটার্নটা তখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু বোধের সাথে আপনি অ্যান্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু এই লাইনে ব্যবহার করতে পারবেন না। কথা বুঝাইতে পারছি? না স্যার, বুঝি নাই স্যার, যদি আবার একটু আচ্ছা, বলেন। দেখেন বিটুইন যখন আমরা ব্যবহার করি, বিটুইন এর সরাসরি বাংলা যদি ওগুলো বাংলা হয় না, যদি বাংলা ব্যবহার করি, হ্যাঁ, তখন আমরা কিভাবে ব্যবহার করি? কোনো কিছুর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। বোধ মানে উভয়কে বোঝায়, ঠিক আছে? এখন এখানে বলতেছে উভয়ের মধ্যে, যদি আপনি আন্ডারস্ট্যান্ডিং বলতেছেন, উভয়ের মধ্যে শব্দটা আসতেছে, এই জন্য আপনি এখানে বিটুইন ব্যবহার করছেন। আর বোধ শব্দটা কখন ব্যবহার করেন? আপনি বললেন আই লাইক বোথ টি অ্যান্ড কফি। খেয়াল করেন, এখানে কি আপনি বাক্যটা খেয়াল করেন, আই লাইক বোথ টি অ্যান্ড কফি। বাক্যটা খেয়াল করেন তো। আমি যখন এটা বললাম আই লাইক বোথ টি অ্যান্ড কফি, তখন বাংলা অর্থটা কি দাঁড়াচ্ছে? চা এবং কফি দুইটাই আমি পছন্দ করি। আপনি কি এই বাক্যটা এইভাবে লিখতে পারবেন? এভাবে লিখতে পারবেন? জি না স্যার। কেন লিখতে পারবেন না বলেন তো? কারণ এখানে মানে এই দুটোর মধ্যে কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, পারস্পরিক একটা সম্পর্ক, আর ওইটাতে উভয়কে একই সাথে বোঝাচ্ছে। এখানে ভিন্ন দুইটা জিনিসের মধ্যে একসাথে করা বোঝাচ্ছে। এই জন্যে ইংরেজিতে আমি একটা কথা বলে থাকি, অলওয়েজ রিমেম্বার দিস থিং, এসটি। অলওয়েজ রিমেম্বার এসটি। এসটি মানে কি জানেন? এস মানে জি না হচ্ছে, স্যার। এস মানে হচ্ছে সেন্স, আর টি মানে হচ্ছে টেন্স। সব সময় মনে রাখবেন সেন্স এবং টেন্স। আমি আসলে ছেলে মেয়েদেরকে এইভাবে বলি, সেন্স এন্ড টেন্স, এই দুইটাকে বলে আমরা বলি ইজ ইকুয়াল টু সেন্টেন্স। কখনো দেখেছি এইভাবে? জি না জি না স্যার। স্যার, হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা দারুণ স্যার। ব্যাপারটা আসলেই দারুণ। সবসময় খেয়াল রাখবেন, বর্ণমালাতে এস আগে আসে, টেন্স পরে আসে। ইংরেজি যত টানা আপনি মানে গ্রামার দিয়ে বুঝতে পারবেন, তার চেয়ে বেশি বুঝতে পারবেন সেন্স দিয়ে। এটা শুধু ইংরেজির ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা যে কোনো পড়ার ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, আমি আমি নর্মাল একটা কথা বলি, আমরা শব্দ প্রয়োগের যে জায়গাগুলো আছে সেটাকে আমরা সেন্স বলে থাকি। আর সেন্স তৈরি হওয়ার পরই আমরা গ্রামারের ব্যবহার করে থাকি। এখন গ্রামার হচ্ছে একটা জিনিসের সাইন্টিফিক, একটা ভাষার সাইন্টিফিক এক্সপ্লেনেশন, যেটা সেটা হচ্ছে গ্রামার। তো গ্রামারটা কোত্থেকে তৈরি হয়েছে? সেন্সই যদি না থাকে আপনার, গ্রামার কোত্থেকে তৈরি হবে? আপনি দেখেন, আমি একটা একটা উদাহরণ দিই সব সময়। ধরেন একটা ছোট বাচ্চা, ধরেন আপনি ছোট বাচ্চাটা একটা আপনার ভাতিজা বা আপনার কেউ, 1.5-2 বছরের একটা বাচ্চা, সে মাত্র হামাগুড়ি দেওয়া শিখছে। ধরেন 1.5 বছরের একটা বাচ্চা হামাগুড়ি দেওয়া শিখছে, তাকে নিয়ে ভাত খেতে বসছেন, ফ্লোরে বসছেন। তো গরম ভাত তরকারি এনে আপনারা সবাই একসাথে বসবেন, হয়তো আত্মীয় স্বজন আসছে, 10-12 জন একসাথে খেতে বসবেন, প্লেটটা ওইখানে রাখা হলো, গরম ভাতের যে আহ, বোলটা সেটা ওইখানে রাখলেন। এই গরম ভাত থেকে শীতের দিন ধোঁয়া উঠতে থাকে। এখন ওই ছোট্ট বাচ্চাটা আপনার সামনে আছে, আপনি দেখবেন ওই বাচ্চাটার উদ্দেশ্য হচ্ছে ওই ধোঁয়াটা ধরতে যাবে, ওই জিনিসটা সে ধরবে। এটা আপনারা দেখবেন একেবারে কমন একটা চিত্র এটা। সেটা ধরতে চায়, স্পর্শ করতে চায়। আর আপনি সেখানে বসে থেকে তাকে বারবার আপনি তাকে ডিসকারেজ করেন, এই এটাতে হাত দিস না, এটা হাত দিলে গরম লাগবে, হাতে ব্যথা পাবি, হাত পুড়ে যাবে, এই ধরনের কথা আপনি বলেন। যে কথাগুলো আপনি বলছেন সেটা হচ্ছে গ্রামার। যে হাতে, এটা এটা গরম জিনিস, গরমে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা হচ্ছে গ্রামার। এটা আপনি বললেন, কিন্তু ওই বাচ্চা তো এই গ্রামার বুঝে না।
সে কি করবে, বারবার ওইখানে হাত দিতে যায়, আপনি তাকে থামান। এক সময় আপনি বিরক্ত হয়ে গিয়ে বললেন নে হাত দে। সে হাতটা দেওয়া মাত্রই, ভাতে হাত দিলে তো আর হাত তুলবে না, হাত গরম লাগবে, সে একটা চিৎকার দিবে। এই চিৎকার দেওয়ার পর আপনি তাকে এখন বলেন যে এখানে হাত আমি না করেছিলাম না, ওই বাচ্চার মাথায় কথাটা ঢুকবে যে এটা গরম জিনিস, এটাতে হাত দেওয়া যায় না। তখন আপনি ওর হাত এরকম করে ধরে টেনে নিয়ে যান, সে তার সর্বশক্তি প্রয়োগ করে আপনার হাত টেনে আপনার কাছ থেকে সরাই নিয়ে আসবে। সরিয়ে নিবে না? জি স্যার। জি স্যার। জি স্যার, এই আমি যে এরকম করি। কি আপনার পিচ্ছি আছে? না স্যার, নাই, কিন্তু কোনো পিচ্ছে যদি এরকম করে আমি আটকাই না, ধরতে দিই। ধরার আর পরেই দুইটা সে পরে আর ধরে না। খুব ভালো। আচ্ছা, এইটা হচ্ছে সেন্স। তো আমরা করি কি, আমরা যে কোনো কিছু যখন শিখতে যাই, আমরা না সবসময় উল্টো করে শিখি। আগে টি শিখতে চাই, পরে অ্যাস শিখতে চাই। এই জন্য আমরা আহ ব্যবহারটা আমরা ভুল করে ফেলি। দেখেন, এই জায়গাটাতে আমাদের যতটা না গ্রামার আসতেছে, তার চেয়ে বেশি আসতেছে যে সেন্স। সেন্স হচ্ছে যেমন বিটুইন এবং এন্ড আমরা ব্যবহার করি মধ্যে বোঝানোর জন্য, দুইয়ের মধ্যে। আর বোথ এন্ড ব্যবহার করি উভয়কেই বোঝানোর জন্য। তাহলে সূক্ষ্ম একটা পার্থক্য, যেটা আমরা অর্থগত দিক থেকে, প্রয়োগগত দিক থেকে বুঝতে পারি। এটাই হচ্ছে সেন্স। এম আই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। গ্রামার মনে রাখবেন, গ্রামার না খুব মজার জিনিস। গ্রামার না খালি ইংরেজি সাহিত্য, ইংরেজি মানে পুরো ইংরেজি সাবজেক্টে অনেক মজা। ইভেন মানে আমি বলবো যে বাংলা গ্রামারের চেয়ে ইংরেজি গ্রামারটা অনেক ইজি। বরং বাংলাটাই অনেক বেশি কঠিন। কিন্তু আমরা অনেক সময় বাংলা গ্রামারটাই ভয় পাই না, আমরা ভয় পাই ইংরেজি। এটা আমাদের মানসিক সমস্যা। ঠিক আছে? যে এটা মেন্টালি আমরা সেট আপটা এরকম করে নিচ্ছি যে ইংলিশ কঠিন, ইংলিশ কঠিন, ইংলিশ কঠিন, অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন, অঙ্ক কঠিন। তো আসলে বিষয়টা কঠিন বা সহজের বিষয় না, করলেই পারা যায় বিষয়টা। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি বুঝে বুঝে বুঝার চেষ্টা করার চেষ্টা করি তাহলে পারবো, আর যদি চেষ্টা না করি তাহলে সমাধান হবে না। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা এখানে ক্লাসিফিকেশনটা যেহেতু দেখে ফেলছি, এখন দেখেন এখানে দুই একটা উদাহরণ আছে। এখানে আছে এগুলো একটা পিডিএফ দেওয়া আছে আপনাদের ইয়ের কাছে, এনামুলের কাছে থাকার কথা। কতবার আমি দিয়েছিলাম, আপনারা নিয়ে, আমি তো খালি ভুলে যাই, আপনাদের নাউনের ইটা দেওয়া হয় নাই। আজকে দেখি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তো চেয়ে নিয়ে নিয়েন। এই এই যে এখানে আছে যে এগুলো একটু প্র্যাকটিস, আপনারা ইচ্ছা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে নিজেদের মতো করে দেখতে পারেন যে কোন জায়গায় কি হচ্ছে। আমি একটা সেন্টেন্স শুধু বলি। দেখেন তো এখানে কি লিখছি, আই লাইক চকলেট মোর দেন, কোনটা হবে? এটা বলেন। এটা বলতে পারলে আমি খুশি হব, বুঝবো যে আমার কথা বুঝছেন। স্যার হি। চিন্তা হিম স্যার। হিম হি। হবে স্যার, এটা চিন্তা করে দুইটাই বলবেন, অবজেক্ট। চিন্তা করে স্যার এখানে বলবেন। হি স্যার হবে, হি। মোর দ্যান হিম। হিম হিম স্যার, হবে স্যার। মোর দেন আরো হিম। এক আরো 1 মিনিট সময় দিলাম এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। স্যার মেনে নিলাম। এক্সপ্লেনেশন হচ্ছে চকলেটটা অবজেক্ট, তাই সেই জন্য অবজেক্ট ফর্ম হবে। আর কেউ এক্সপ্লেনেশন দিবেন? স্যার হি হবে, কারণ কম্পারিজনটা হচ্ছে আই আর হির মাঝখানে। আমার আইটা মনে তো হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে। এই 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 কথাটা কি বললেন? নাম বলেন। স্যার শরীফ। শরীফ। শরীফকে দেখতে পাচ্ছি না। স্যার এমবি শরীফ। আচ্ছা, শরীফ বাসা কোথায়? স্যার ময়মনসিংহ। আমি কোথায়? স্যার ময়মনসিংহ সদরে। সবাই একটুখানি শরীফ যেটা বলেছেন সেটা একেবারে 100% ঠিক। শুনুন, যখন যখন বলবো আর যে, আপনার হ্যাঁ, কথা আমি 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 অনেক আমি আস্তে ব্যাখ্যা শুনতে দিচ্ছি। পাচ্ছি। আমি ব্যাখ্যা দিচ্ছি। শরীফ যেটা বললেন ঠিক। আমি বললাম যে ভেবে উত্তর দিবেন। whenever you have the option to think for a minute, never answer before the minute. এটা মনে রাখবেন সবসময়। অনেক অনেক আপনাদের বয়স কম, অনেক পরীক্ষা দিবেন অনেক জায়গায়। whenever someone says you can take minutes to think about the question, always take the opportunity to think about the question. এটা যে ব্যতিক্রম থাকবেই সব সময় এরকম না, অনেক সময় আপনার আপনার সাথে টেকনিক অ্যাপ্লাই করার জন্য এটা বলতে পারে
বা অন্য কোনো কারণে হতে পারে। যখনই আপনাকে সময় দেওয়া হবে, ইউ ক্যান টেক ইউর টাইম। এটা এটা সবসময় অ্যাপ্লাই করবেন। এখানে দেখেন, চকলেটের সাথে কোনো কম্পারিজন হচ্ছেই না এখানে। কম্পারিজন হচ্ছে আই লাইক চকলেট মোর দেন হি লাইকস। বাক্যটা হওয়া উচিত ছিল এরকম। আমরা লাইকসটাকে ড্রপ করে গেছি। এই যে দেখেন, সে চকলেট যত পছন্দ করে তার চেয়ে বেশি আমি পছন্দ করি। তাহলে চকলেটটা এখানে অবজেক্ট, চকলেটের সাথে হি এর কম্পারিজন কখনো হতেই পারে না। দেখেন, যেহেতু এই কথাটা আসলো, পরের বাক্যটা দেখেন। ঠিক আছে, পরের বাক্যটা দেখেন, মাই কার রানস ফাস্টার দেন। এই বাক্যটা, এই যে দেখেন, আমি এই যে এই অংশটুকু সরাই দিই, এখানে ফুল স্টপ দিলাম। দেখেন বাক্যটা ভুল। কেন ভুল খেয়াল করেন। মাই কার রানস ফাস্টার দেন মুন্না। আমার গাড়ি মুন্নার গাড়ির আমার মাই কার রানস ফাস্টার দেন মুন্না। আমার গাড়ি মুন্নার চেয়ে দ্রুত যায়। মুন্না এবং কার দুইটা পুরোপুরি ভিন্ন জিনিস। তাহলে এটা কম্পারিজন হবেই না। তাহলে এগ্রিমেন্টের ভুলটা হচ্ছে এখানে একটা, মাই কার রানস ফাস্টার দেন মুন্নাস কার, এখানে একটা পসেসিভ লাগবে। সমজাতীয় কম্পারিজন হবে, এটা একটু লিখে রাখেন। গ্রামারের কম্পারিজন গুলো সবসময় ইকুয়াল হয় বা সমজাতীয় হয়, এক জাতীয় জিনিসের মধ্যে হয়। তাহলে চকলেট এখানে কম্পারিজনের মধ্যে আসেই নাই, আসছে আমি। আমি চকলেট অনেক বেশি পছন্দ করি। অনেকে বলে না, বাচ্চারা তাই করে, অনেকে বলে। আপনি যদি বাচ্চাদের সামনে বলেন যে আমি চকলেট খাবো, তখন বলবে আমিও খাবো, আমি আরো বেশি চকলেট পছন্দ করি, চকলেট আমার অনেক পছন্দ। এই যে ধরনের এক্সপ্রেশন গুলো আছে, এই এক্সপ্রেশন করে তো এই এক্সপ্রেশন গুলোকে আমরা প্রকাশ করতে পারি না। কারণ কি, আমরা এক্সপ্রেশন গুলোকে সঠিকভাবে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারি না, এই জন্য হয় না। তাহলে আমি কি এটা বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। আচ্ছা, যেহেতু এটা আপনারা ভুল করছেন, তাহলে এটা বুঝানোর জন্য আমাকে এই দুইটা লাইন আপনারা একটু বলে দেন তো দেখি, কোনটা কি হবে এবং কেন হবে। চিন্তা করে বলবেন। আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট যা খুশি সময় নেন, দুইটা বাক্য প্রয়োজনে লিখে কম্পারিজন খুঁজে বের করেন, বের করে আমাকে বলেন। আমাদের এমন কোনো তাড়াহুড়া নাই যে আমার টেনে ধরে এক ক্লাসের মধ্যে শেষ করতে হবে। বুঝবো, বুঝে পরে সামনের দিকে অগ্রসর হবো, প্রয়োজনে অন্য ক্লাস কম্প্রোমাইজ করবো। দেখা যাবে যে যেগুলা বললেই হয় সেগুলো জায়গায় আছে, লিটারেচারের জায়গায় আছে, প্রয়োজনে এখানে আমরা 2টা ক্লাস কম করবো। মানে কম করবো বলতে ক্লাস কম করবো না, পড়বো পুরাটাই, ওইখানে বলা যাবে অনেকটুকু, কিন্তু এটা বুঝেন, এটা না বুঝলে কোন আমার সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। বুঝে ব্যাখ্যা করেন এই 2টা বাক্য। আমি 1 মিনিট পরে বলবো, কেউ একজন বলবেন যে কি হইলো। ওকে, যথেষ্ট সময়। কেউ একজন বলেন তো, ভুল হোক বলেন তবু। দুইটাই হি হবে স্যার। দুইটাই হি হবে। কেন? মানে এটা হয়তো প্রথমটা এমন, আই নো বেটার দেন হি ডাজ, সেকেন্ডটা আই নো ইউ বেটার দেন হি ডাজ।
আর কেউ? স্যার প্রথম বাক্যটাই তো হুম, হচ্ছে প্রথম বাক্যটা? কারণ স্যার আপনার কথা কেটে আইন যাচ্ছে। বদ, তারপর মানে কোনো একটা একটা মিসিং পার্ট আছে মনে হতে উম, উম, প্রথম বাক্যটা। আচ্ছা, আর কেউ? আচ্ছা, স্যার আমি দুইটাই বলছি, হি হবে। একটু একটু মিলিয়ে দেখেন। প্রথম বাক্যটা, ওই প্রথমে যিনি বললেন আই নো বেটার দেন হি, এখানে বেটার দেন হি নোজ, হি ডাজ হবে না, এখানে বেটার দেন হি নোজ। এখানে প্রথমটাতে হবে হি, পরেরটাতে হিও হইতে পারে হিমও হইতে পারে, দুইটাই হবে। কিন্তু আই নো ইউ বেটার দেন হি এবং বেটার দেন হিম, যদি হি বলি অর্থ হবে একরকম, আর যদি হিম বলি অর্থ হবে আরেক রকম। দেখেন, খেয়াল করে কিভাবে অর্থ চেঞ্জ হবে। আই নো ইউ বেটার দেন হি, আমি তোমাকে তার চেয়ে ভালোভাবে চিনি। ঠিক আছে? আই নো ইউ, আমি চিনি বেটার দেন হি নোজ, আমি তোমাকে যতটা চিনি সে যতটা চিনে তার চেয়ে আরো বেশি আমি তোমাকে চিনি। যদি হি বলেন আই নো ইউ বেটার দেন হিম, তখন হবে যে তার চেয়ে ভালো করে আমি তোমাকে চিনি। একটা হচ্ছে সেও তোমাকে চেনে, তোমার সম্পর্কে জানে, আমিও জানি, কিন্তু তার চেয়ে আমি ভালো জানি। আরেকটা হচ্ছে তাকে আমি যতটা জানি, তোমাকে যতটা জানি, দুইজনের মধ্যে আমি তোমাকে বেশি জানি। কথা কি বুঝতে পারছেন? খেয়াল করেন, যখন বলবো আই নো ইউ বেটার দেন হি, তখন হবে এই হি এর সাথে আই এর কম্পারিজন হবে। আর যখন বলবো আই নো ইউ বেটার দেন হিম, এই যখন হিম বলবো তখন বোঝাবে এই ইউটা হচ্ছে অবজেক্ট, এই হিমের সাথে কম্পারিজন হচ্ছে। বিষয়টা কি ধরতে পেরেছেন? জি স্যার, এখানে জি উভয় স্যার। জায়গায় ব্যক্তি, এজন্য ব্যক্তির সাথে ব্যক্তির কম্পারিজন। হ্যাঁ, যখন সাবজেক্টের সাথে হবে অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, অবজেক্টের সাথে আসলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো এরকম করে আর কি, এইগুলো হচ্ছে আপনার আপনার নিজস্ব নিজস্ব সেন্সের বিষয়। ওই যে বললাম এস এন টি, এস এন টি এর বিষয় আমি আপনাকে তো এক কথাই বলে দিয়েছি, এক কথাতেই আমার শেষ। সাবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট অবজেক্ট, কম্পারিজন ইকুয়াল, কম্পারিজন কখনো ইকুয়াল ছাড়া হবে না। লিটারেরি টার্মে গিয়ে আবার কম্পারিজন ইকুয়াল ছাড়া হবে, তখন আবার অন্য কথা বলবো। গ্রামারে কম্পারিজন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, এক কথাই শেষ। সাবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট অবজেক্ট, পসেসিভ পসেসিভ। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। এখন আসেন, এখানে বাদ দেন, আমরা একটু এখানে যাই। আমার কি এই সবগুলো নাউনের সংজ্ঞা দেওয়ার দরকার আছে? আমার মনে হয় নাই, এটা যেহেতু সিটি সরাসরি আছে। আমি জাস্ট খালি একটু কথা বলি এখানে। এই যে রিলেটিভ প্রোনাউনের বিষয়টা আমরা দেখবো একটু, রেসিপ্রোকাল প্রোনাউনও দেখবো, রিফ্লেক্সিভ প্রোনাউনও দেখবো। কিন্তু তার আগে এই যে যে সবটা আছে, এই সবটা একটু দেখবো আমরা। এই সব সব থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা হচ্ছে আর এখানে এই যে আমরা বলছিলাম যে অ্যানাদার পয়েন্ট অফ ভিউ, সাবজেক্টিভ প্রোনাউন্স, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এই তিনটা আমরা দেখছিলাম। আরেকটা কি বলছি? পসেসিভ প্রোনাউন্স বা ডাবল পসেসিভ। এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটু যদি এখানে পুরোটা খেয়াল করি, বিষয়টা ক্লিয়ার হবে। প্রোনাউনের পার্সন কয়টা খেয়াল রাখবো? তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আরেকটা কি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আসেন, পার্সন যেটাই হোক, প্রোনাউনের জেনারেল ফর্ম হচ্ছে তিনটা, আর বাড়তি ফর্ম হচ্ছে দুইটা। জেনারেল ফর্মটা কি? জেনারেল ফর্মটা হচ্ছে এই সাবজেক্টিভ প্রোনাউন, আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। একটু কথা ভালো করে খেয়াল করেন, এই জায়গাতেই খেয়াল করেন। এই যে একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ, আমরা বলছি এই দুইটাই প্রোনাউনের স্বাভাবিক ফর্ম। এর বাইরে আরেকটা বলতেছি আমরা পসেসিভ প্রোনাউন। খেয়াল করেন, পসেসিভ প্রোনাউন। এবং এইখানে দেখেন, আই যদি হয় সাবজেক্টিভ, আই এর অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ ফর্ম হচ্ছে, পসেসিভ ফর্ম মানে কি একটু বলেন তো আমাকে। আমি একটু আগে বলছি স্যার হোয়াট ইজ। অধিকার বোঝাবে, ব্যক্তির পজেশন হ্যাঁ, অধীনে থাকে যা স্যার। থাকে তাই হ্যাঁ, পসেসিভ। তাহলে পজেশন বা পসেসিভ এর বাংলা কি?
অধীনে। স্যার স্বত্বাধিকার। সত্ত্বাধিকার, ভেরি গুড। তাহলে পসেসিভের বাংলা হচ্ছে সত্ত্বাধিকার, মানে অধীনে কোনো কিছু থাকা, নিজের অধীনে কোনো কিছু থাকা, বা সম্বন্ধ জাতীয় যে শব্দটা আছে, সম্পর্ক তৈরি করতেছে, সেটাকে আমরা বলতেছি পসেসিভ। তো পসেসিভটা হচ্ছে অধিকার সূচক কোনো শব্দ। তো এখন দেখেন এইখানে কি আছে, এইখানে মাই যখন বলতেছি আমরা, মাই কি বুঝাচ্ছে? মাই অধিকার বুঝাচ্ছে। যেমন আমি যদি এখানে লিখি, যে আমি লিখলাম, এখানেই লিখলাম, ধরেন আই লাভ মাই কান্ট্রি, মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে আই লাভ কান্ট্রি না বলে আমি যখন মাই বললাম, তখন এটা আরো বেশি ক্লিয়ার হলো। এই পসেসিভ এসে একটা সম্বন্ধ তৈরি করতেছে কান্ট্রির সাথে। কার সম্বন্ধ তৈরি করতেছে? আয়ের সম্পর্ক তৈরি করতেছে। এই আয়ের পসেসিভ ফর্মটাই হচ্ছে মাই। আই লাভ হিজ কান্ট্রি বাক্যটা কিন্তু হইতো না। আই শুড ওবে মাই প্যারেন্টস। খেয়াল করেন, আই শুড ওবে ইওর প্যারেন্টস, এইভাবে কি বলি আমরা সাধারণত? বলেন। স্যার এটা তো হবে না স্যার। এটা হবে না, কেন হবে না বলেন তো? গ্রামার ঠিক আছে, সেন্স ঠিক নেই। সেন্সের জায়গাটা ঠিক নাই এবং এগ্রিমেন্টের জায়গাটা ঠিক নাই, গ্রামারের এগ্রিমেন্টের জায়গাটা ঠিক নাই। আই শুড ওবে, যেহেতু বলছি প্যারেন্টস, এখানে পসেসিভ নিয়ে আসছি, তাহলে এই পসেসিভটা কি আসতে হবে? এটা নিয়ে আসতে স্যার হবে আই প্রসেস। আয়ের সাথে রিলেটেড, অর্থাৎ সাবজেক্টের সাথে রিলেটিভ পসেসিভ আসবে। তাহলে এই পসেসিভ ফর্মটাই হচ্ছে এই যে এখানে যেটা বলা আছে, এই পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা বলি, আর বাংলা উচ্চারণে করি অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভ কিভাবে বলতেছি আমরা, বা অ্যাডজেক্টিভ কিভাবে বলতেছি। কান্ট্রি কোন পার্টস অফ স্পিচ? স্যার কমন নাউন। নাউন, জেনারেলি নাউন। ওকে, কান্ট্রি হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের পূর্বে যেটা থাকে, বা নাউনকে মডিফাই করে, যে সেই কি? অ্যাডজেক্টিভ। সোজা সোজা হিসাব, এক কথা, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তাকে যদি অ্যাডজেক্টিভ বলি, তাহলে এখানে মাইটা হচ্ছে, এই যে এই জন্যই বলছে এটার নাম বলছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটার নাম বলছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করলেই দেখবেন একটা সেন্টেন্স আছে পসেসিভ প্রোনাউন্স। এই পসেসিভ প্রোনাউন্স গুলো কি বোঝায়? আমি এই যে এখানে দেখেন, আমি বলছিলাম যে ডিফারেন্স বিটুইন, শুরুতে বলছিলাম ব্যাপারে, যে আমরা আলোচনা করব এখানে, যে আমাদের টপিকে আছে এই যে বিটুইন আওয়ার এন্ড আওয়ার্স। এইটাই হচ্ছে, আওয়ারটা হচ্ছে পসেসিভ, আর এটাকে বলবো পসেসিভ প্রোনাউন্স। খেয়াল করেন সবাই, এই যে শীটে আছে, আমি আর আলাদা করে লিখলাম না। আওয়ারটাকে কি বলতেছে? এই যে দেখেন, আওয়ারটাকে বলতেছি পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ ফর্ম, আর আওয়ার্সটাকে বলতেছি পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি একটা উদাহরণ লিখি, তাহলে আপনার জন্য জিনিসটা বুঝতে আরো সহজ হবে যে এই দুইটার মধ্যে মূলত পার্থক্যটা কি। এখন দেখেন, ইন্টারমিডিয়েটের বই থেকে লিখলাম, ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, বয়েজ অ্যান্ড গার্লস আর গিভেন, আমার বাকিটুকু দরকার নেই, আমি আর লিখলাম না। একটু খেয়াল করেন, ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, এই বাক্যটাকে, এই আওয়ার্সটাকে আমি রিপ্লেস করে এইভাবে লিখতে পারতাম, ইন এ ট্রেডিশনাল সোসাইটি লাইক আওয়ার সোসাইটি। ভালো করে খেয়াল করেন সবাই, তারপরে আমি বাকিটুকু আর লিখলাম না। এই যে আওয়ার্স লিখছি, আর এইখানে আওয়ার সোসাইটি লিখছি, দুইটা সেন্টেন্সই কারেক্ট। যখন এই যে আওয়ার্স লিখলাম, তখন দেখেন এটার সাথে এই যে এই নাউনটাকে আমরা কুইট করে গেছি। ইন এ ট্রেডিশনাল সোসাইটি, একটা প্রথাগত সমাজে বা একটা ঐতিহ্যবাহী সমাজে, আমাদের মতো একটা ট্রেডিশনাল সোসাইটিতে, এই আওয়ার্স যখন বললাম, এটা বোঝাচ্ছে আওয়ার সোসাইটি। তার মানে এই আওয়ার্সটা যখন বলবে, তখন বুঝবেন যে এই এস এর জায়গায় একটা কি আছে? নাউন আছে। কোন নাউনটা? এটা কোন নাউন? এটা আগের সেন্টেন্সের বা আগের অংশের নাউন।
কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। যেমন ধরেন আপনি এইভাবে বললেন, দিস ইজ মাই হাউস, বললেন, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স, অ্যান্ড দ্যাট ইজ ইয়োর্স। সবাই ভালো করে খেয়াল করেন, দ্যাট ইজ ইয়োর্স। আমি এখানে ইয়োর্স না বলে এটাকে আমি কি বলতে পারতাম? এইভাবে বলতে পারতাম, ইয়োর হাউস। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আওয়ার আওয়ার্স, ইয়োর ইয়োর্স, দেয়ার দেয়ার্স, পার্থক্য কি বোঝা যাচ্ছে? জি জি স্যার। দেখেন স্যার। তো। হ্যাঁ, এই শব্দগুলোর পার্থক্য তাহলে বোঝা যাচ্ছে। মাই মাইন, হ্যাঁ, ইওর ইওরস, হিজ হিজ, হিজের ফর্ম একটাই, হার হার্স, ইটস একটা নাই, আওয়ার আওয়ার্স, ইওর ইওরস, দেয়ার দেয়ার্স। তাহলে এইটার ব্যবহার জনিত কোনো ভুল যদি পরীক্ষায় থাকে, আপনার কি এখন পারা উচিত না পারা উচিত না? স্যার পারা উচিত। এটাই পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে। কথা বুঝাইতে পারছি? দেখেন শীটে দেখেন কিভাবে বলা আছে। আমরা নিচে নামি এখন, রিফ্লেক্সিভ প্রোনাউনে আমি পরে আসতেছি এটাতে। আচ্ছা, দেখেন, এই যে এই সবটাতে দেওয়া আছে, দেখেন, ইট ইজ মাই পেন, দিস পেন ইজ মাইন, দ্য গার্ল ইজ ইউর সিস্টার, the girl is a sister of yours. His bag is heavier than my bag. His bag is heavier than mine. বলা যায় এইভাবে? জি স্যার। জি স্যার। তাহলে এটাও খেয়াল রাখবেন, যে আমি যেভাবে লিখলাম এটাও খেয়াল রাখবেন। এটা যদি খেয়াল রাখেন বা লিখে রাখেন তাহলেই হবে। এখন দেখেন, আমরা আসলে ঠিক মতো পড়ি না। এটা একেবারে ইন্টারমিডিয়েটের পরীক্ষায়, ইন্টারমিডিয়েটের বইয়ে এটা এইভাবে হুবহু এইভাবে লেখা আছে। তো ইন্টারমিডিয়েটের বইয়ে যদি এইভাবে লেখা থাকে আর আমরা যদি এটা এইভাবে করি, তাহলে এটা, এই যে এই সেন্টেন্সটা যে আমি লিখলাম, এরকম ইন্টারমিডিয়েট আরো অনেক সেন্টেন্স আছে যেগুলো দিয়ে এই ধরনের গ্রামার গুলো শেখানো হয়েছে। আলটিমেট কি জানেন, আমরা আসলে সবসময় পড়ি কি যেভাবে জানেন, পরীক্ষায় শুধু পাশ করার জন্যই পড়ি। আমরা কখনো অ্যানালাইসিস করে পড়ি না। আর যখন যে বয়সে যেটা শিখে আসার কথা সেটা শিখি না। তো আপনাদের ছোট ভাই বোন যারা থাকবে তারা যখন পড়বে তখন ইন্টারমিডিয়েটের বইটাই ভালো করে পড়তে বলবেন, দেখবেন ইংরেজিটা অনেক কভার হয়ে যাবে। এটা আসলে আপনাদেরকেও দোষ দিয়ে লাভ নাই বা কাউকেই দোষ দিয়ে লাভ নাই। আমি তো এই প্রফেশনেই জড়িত, এই ইংরেজি পড়াচ্ছি, বা ইংরেজি শিখতেছি সবার সাথে মিলে। যেভাবে বলি না কেন, আমরা দেখি যে একটা বাচ্চাকে যদি আমি রাইটিং স্টাইল শিখাইতে চাই, তার মধ্যে কোনো আগ্রহ দেখি না। একটা বাচ্চার মধ্যে আগ্রহটা কিরকম, বা একটা ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ের মধ্যে আগ্রহটা কেমন? তার মধ্যে আগ্রহটা হচ্ছে এরকম, যে আমাকে শীট দেন, আমি শীট মুখস্থ করবো। পড়ার আগে শীট খুঁজে, শীটের আগে পড়া, পড়া পরে খুঁজে, আগে শীট পরে পড়া, এরকম ধরনের একটা টেন্ডেন্সি হয়ে গেছে। তো ইন্টারমিডিয়েটের ফার্স্ট, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখতেছি, ধরেন আমি যদি বাসায় ছেলে মেয়ে পড়াই, যদি ফার্স্ট ইয়ারে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের ছেলে মেয়ে পড়াচ্ছি, হয়তো ধরেন ফার্স্ট ইয়ারে 150 পড়াই, সেকেন্ড ইয়ারে পড়ায় 250 গোলাবার। কেন এই উল্লঙ্ঘনটা ঘটতেছে? সবার মাথায় একটা কথা ঢুকে আছে, যে গ্রামার করতে হবে, গ্রামার করতে হবে, গ্রামার করতে হবে। ভাই, আপনার সেন্সই যদি ঠিক না থাকে, আপনি গ্রামার গ্রামার করবেন কিভাবে? তো সেন্স ঠিক করার জন্য তো আপনার ফার্স্ট পেপার করতে হবে, আপনাকে প্যাসেজ করতে হবে, আপনাকে লাইন ব্যাখ্যা করা শিখতে হবে, লাইনে কিভাবে দিয়ে রাখছে সেই জায়গা থেকে শিখতে হবে। যখন আপনি গল্পে গল্পে জিনিসগুলো শিখবেন, তখন আপনার মনে থাকবে, কারণ একটা গল্পের মধ্যে অনেকগুলো রুলস দেওয়া থাকে না, রুলস দেওয়া থাকে ছোট্ট করে একটা বা দুইটা বা তিনটা চারটা রুলস, টিচারও সব ব্যাখ্যা করে না, তখন আপনার মনে থাকবে। কিন্তু আমরা করি কি, আমরা সেকেন্ড পেপার যখন পড়াই, আমরা কিভাবে ক্লাস করাই? আমরা ক্লাস করাই একেবারে সরাসরি প্রিপোজিশন ধরছি, প্রিপোজিশনের একেবারে একেবারে এ টু জেড যা আছে। আমাদের পড়ার এই সিস্টেমটার জায়গাটারই সমস্যা। তো যাই হোক, আমি আমি আপনাদেরকে পরামর্শ দিব যে এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। এই যে দেখেন, এই আওয়ার্স এই শব্দটা কেন হয়, আপনি 100 জনের জিজ্ঞাসা করেন, দেখবেন 70 জন এই প্রশ্নের উত্তর দিতে পারতেছে না যে এই আওয়ার্স দিয়ে কি বোঝাচ্ছে। আওয়ার্স আসলে কি বোঝাচ্ছে? আওয়ার্স বোঝাচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, একটা নাউন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ মাই একটা বলতেছে, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা নাউন থাকতেছে। এই দুইটা শব্দের রিপিটেশনটাকে আমরা অ্যাভয়েড করার জন্য একটা ডাবল পসেসিভ ব্যবহার করে থাকি, যে এটার সাথে এই অ্যাসটা যুক্ত করলে ওই অংশটা কুইট হয়ে যায়। জাস্ট এটাই। তো প্রোনাউনে আপনার কাজই হচ্ছে একটার পরিবর্তে, নাউনের পরিবর্তে আরো শব্দ ব্যবহার করা, নাউনের পরিবর্তে আরো শব্দ ব্যবহার করা। তো এইখানে এইভাবেই আসছে। যেমন এখানে আমি লিখছি বয়েজ, একটু খেয়াল করেন, ছেলেরা। তাহলে আমি যদি বলতাম ছেলেদের, তাহলে ইংরেজি কিভাবে বলতাম? তাহলে দেখেন এখানে জাস্ট একটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিতাম। যেমন আমি যদি বলতাম খালিদের, আমার নাম বললাম খালিদের, তাহলে কিভাবে বলবো? খালিদ বলবো না? জি স্যার।
জি স্যার। খালি সবাই বলেন, এটাই তো বলবো। তাহলে দেখেন, আমি যদি এইটা বলি, তাহলে ছেলেদের যদি বলতে যাই, তাহলে আমার কি কি বলতে হবে? তাহলে ছেলেদের, তাহলে ছেলেই তো প্লুরাল আছে, তাহলে তাদের পসেসিভ ফর্ম কি হবে? তাহলে এটা হচ্ছে প্লুরালে আছে, তাহলে এটার প্লুরাল ফর্ম কি আসবে? বয়েজ, এই এরকম আসবে। এখন এখানে আসলে এই যে এটা আসবে এরকম। এই পরের অ্যাসটা কেন লেখা হয় না? পরের অ্যাসটা আমরা আসলে উচ্চারণ করতে পারি না, এই জন্য এই অ্যাসটা আর লেখা হয় না। আপনি দেখবেন অনেকেই লেখে গার্লস স্কুল, ঠিক আছে, এইভাবে লেখে গার্লস স্কুল, এইভাবে লেখে, ঠিক আছে, গার্লস স্কুল, এটা মেয়ের স্কুল। আপনি যখন বলবেন বালিকা উচ্চ বিদ্যালয়, তখন আপনি বলবেন গার্লস হাই স্কুল, তখন আপনাকে এই গার্লসটা কিভাবে লিখতে হবে? তখন আপনাকে গার্লসটা লিখতে হবে এইভাবে, গার্লস হাই স্কুল। কিন্তু দেখেন আপনি, অনেক লোকজন এটা, অনেক শিক্ষিত শিক্ষিত লোকজন এই ব্যাপারটা ভুল করে। এখন যেমন ইংরেজি সাহিত্যে একজন কবি আছে, ওনাদেরকে আপনার পড়তে হবে কিডস, হ্যাঁ, কিডস এর কবিতা। তাহলে আপনি কিডস পোয়েম যদি লেখেন, তাহলে কি হলো? কিড কবিতা। তাহলে কিডস এর কবিতা, ওর নামই হচ্ছে কিডস, তাহলে এখানে আপনি কি লিখবেন? এটা কি দিবেন? এইভাবে অ্যাপোস্ট্রফি, কিডস পোয়েম। এখন দেখেন পজিটিভ হয়ে গেছে। আপনি কিডস পোয়েম, তার মানে কিডস এর কবিতা। আপনি বললেন মাই পোয়েম, আমার কবিতা, ঠিক আছে। আমি বললাম খালিদস পোয়েম, খালিদের কবিতা। এখন যার নামের শেষে এস আছে, তাহলে সেই জায়গায় কি হয়ে যাচ্ছে? এস যুক্ত হয়ে যাচ্ছে। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন, আমি জানি না কতটা সহজভাবে বুঝতেছেন। এই যা বলছি আমি এখানে, এগুলো সবগুলো গ্রামাটিক্যাল আইটেম, বা এগুলো সব লেখার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে দেখেন, তাহলে আমাদের যে একটা কন্টেন্ট ছিল, ডিফারেন্স বিটুইন আওয়ার এন্ড আওয়ার্স, তাহলে এটা দেখেন তো। আমি তো আপনাকে বলেছি যে আমার লেকচার থাকবে একরকম। আসলে শীট হচ্ছে গাইডলাইন, লেকচার হচ্ছে টিচার আপনাকে আরো সহজ করে বুঝাই দেওয়ার চেষ্টা করে। এরপরেও আপনার একটা কাজ আছে। দেখেন, আমি সবসময় বলে থাকি, টিচার আর স্টুডেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে দুইজনের মধ্যে কে ভালো। আমি বলবো স্টুডেন্ট ভালো। টিচার আর স্টুডেন্ট, এই দুইজনের মধ্যে কে ভালো? স্টুডেন্ট ভালো। আমার অভিজ্ঞতা হচ্ছে 10। আমার অভিজ্ঞতা আমি আপনার সাথে শেয়ার করলাম, আপনার নিজস্ব আইডিয়া আপনি আমার সাথে শেয়ার করেন নাই। তাহলে আপনার আইডিয়া আপনি যখন শেয়ার করলেন, তখন হয়ে গেল কত? 10 আর আপনার 1, এই হইলে 11। তাহলে আমার চেয়ে আপনার পয়েন্ট বেশি, তাহলে আপনার কোয়ালিটিও আমার চেয়ে ভালো হবে। ইউ আর অলওয়েজ ওয়ান স্টেপ এহেড অফ ইউর টিচার। টিচিং প্রফেশনের মজাটাই এখানে, যে টিচারের চেয়ে স্টুডেন্ট সব সময় কি করবে? ভালো পজিশনে যাবে, অর্থাৎ ভালোভাবে জানবে। আমি আমি একটা জিনিস যেভাবে প্রেজেন্ট করছি, আপনারা সবাই দেখছেন যে স্যার এটা এইভাবে বলতেছে, কিন্তু আপনাদেরটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো ইউ আর অ্যাপ্লাইং ইউর ওন টেকনিক্স উইথ মাই টেকনিক্স, সো ইউ আর মেকিং এ কম্বিনেশন অফ দ্য টু টেকনিক্স, সো ইউর টেকনিক মাস্ট বি বেটার দেন মাই টেকনিক্স। এখন দেখেন, এখানে দেন আমি বলতে পারতাম ইউর টেকনিক মাস্ট বি বেটার দেন মাইন। এই যে মাইন, এই শব্দটা ব্যবহার করতে পারতাম। তাহলে মাইন যে বললাম, এই মাইনটাই হচ্ছে ডাবল প্রসেস। এম আই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। বিষয়গুলো ইজি, খুব একটা জটিলতা নাই, বা জটিলতার মধ্যে আপনি কখনো নিয়ে যাবেন না, তাহলেই হবে। তাহলে আশা করি এই পসেসিভ নিয়ে আপনার আর কোনো ধরনের প্রবলেম হবে না। হবে কি? স্যার ইনশাল্লাহ হবে না। হবে না স্যার, ইনশাল্লাহ। Good. হ্যাঁ, চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ যেন না হয়। এই পসেসিভের সাথে রিলেটেড আরেকটা জিনিস যেটা ছিল, সেটা আমরা বলে দিই। সেটা হচ্ছে, লেখা ছিল মনে হয় এখানে, ইট এবং ইটস এর পার্থক্য। এই যে ইউজেস অফ ইটস, এটার পার্থক্যটা কি? এই ইটস, এই যে আমি একটা সেন্টেন্স লিখছিলাম না, কোথায় যেন লিখলাম, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সে অ্যান্ড অল ইটস ম্যানিফেস্টেশন। এই ইটসটা হচ্ছে, দেখেন তো আমাদের লিস্টে কোথায় আছে? এই যে দেখেন, ইটস কোথায় আছে? পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পসেসিভ ফর্মে আছে। এটা হচ্ছে পসেসিভ ফর্ম। এই ইটসটা হচ্ছে পসেসিভ ফর্ম। অনেকেই করে কি, বলে যে, মানে মুখে বলে এইটা, কিন্তু লিখতে যায় লিখে এইটা। এইটা মানে হচ্ছে এইটা। কথা বুঝতে পারছেন? এই ইটস মানে হচ্ছে ইট ইজ, আর এই ইটস হচ্ছে পসেসিভ। এখানে আছে ইটের সাথে ভার্বের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা এইভাবে বলি, আই, আমরা এইভাবে বলি না অনেক সময়? এইভাবে লিখি না? স্যার। জি স্যার। এইভাবে লিখি না? এটা কি লিখছি? আই আই হ্যাভ। হ্যাভ। আই হ্যাভ। তারপর অনেক সময় লিখি না এরকম,
আই হ্যাড বা আই উড। আই হ্যাড বা আই উড। তাহলে এই যে যে সংক্ষিপ্ত, এটাগুলোকে কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়, সংক্ষিপ্ত রূপ বলা হয়। তাহলে এই যে যে এইভাবে লিখেছি, এটার সংক্ষিপ্ত, এই যে এই ইট ইজ এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ইটস। অনেকেই এটার সাথে আমরা এটাকে মিলিয়ে ফেলি। এটা সবসময় কিসের কাজ করবে? এটা সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এই ইটস এর পরে সাধারণত একটা নাউন থাকবে, এই যে দেখেন নাউন, ম্যানিফেস্টেশনস। ঠিক আছে? তাহলে যত ম্যানিফেস্টেশন মানে প্রকাশ বা রূপ বা চিহ্ন। তাহলে এই পার্থক্যটা আমরা খেয়াল রাখবো, যে ইউজেস অফ ইট আর ইটস মনে থাকবে। এটাও এটাও কিন্তু লেখার সময় এটারও এগ্রিমেন্ট আসে, এই এগ্রিমেন্টটাও আমরা যেন ভুল না করি। তাহলে আপনি লিখলেন আই হ্যাভ এ ক্যাট, লিখছিলাম, লিখলাম আবার আই হ্যাভ এ ক্যাট, ইট হ্যাজ, অথবা এভাবে, সরি ক্যাট না লিখে লিখি এভাবে, দেখেন দ্য বেবি ইজ, খেয়াল করেন, ক্রাইং ফর ইটস মাদার। এখানে এই ইটস দিব নাকি এটা দিব? এটা দিব কি? এটাই স্যার, আগেরটা কোনটা দিব? স্যার। স্যার আগেরটা প্রথমটা দিব। স্যার। হ্যাঁ, দ্য বেবি ইজ ক্রাইং ফর। পরেরটা যদি বলি, এখন কোনটা দিব দেখেন তো, ইটস, আরেকটা দিলাম আমরা এরকম। এখন কোনটা হবে পরেরটাতে? স্যার পরেরটা হবে পরেরটাতে পরেরটা হাঙ্গি। হবে ইটস ইট ইজ। হাংরি। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে প্রোনাউন ফর্ম আমরা ইট ব্যবহার করি, একটু ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। শিশুর ক্ষেত্রে, ইতর প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে, আর বস্তুবাচক শব্দের ক্ষেত্রে আমরা ইট, ইটকে সাবজেক্ট হিসেবে, সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। ইতর প্রাণীবাচক শব্দ, শিশু আর বস্তুবাচক শব্দ, এই তিনটা ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। আচ্ছা, এক কাজ করেন, একটু খাতা কলম নিয়ে লিখে ফেলেন, আমি একটু মুখে বলতেছি। লেখেন ইটের ব্যবহার নিম্নরূপ। ইট, ইট প্রোনাউনের ব্যবহার নিম্নরূপ। রিলেটিভ প্রোনাউনটা আগামী ক্লাসে ধরবো, নি সমস্যা নেই। লিখছেন কি? জি স্যার লিখতেছি স্যার। জি স্যার। লেখেন ইটের ব্যবহার, প্রোনাউন হিসেবে ইটের ব্যবহার নিম্নরূপ। তিনটা পয়েন্ট বলবো, সারা জীবন মনে রাখবেন, কাজে দিবে। ওকে, প্রথম পয়েন্টটা লিখেন এইভাবে, ইতর প্রাণীবাচক শব্দ, শিশু বা বস্তুবাচক শব্দের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। ইতর প্রাণীবাচক শব্দ, শিশু, বস্তুবাচক শব্দের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। লেখা শেষ হলে বলবেন। স্যার শেষ। স্যার দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় পয়েন্ট স্যার লেখেন, ইতর ইতর প্রাণীবাচক বলতে স্যার কোনগুলোকে বোঝাচ্ছে? কুকুর, বিড়াল, যেমন আমি ক্যাট লিখলাম। ওকে ঠিক স্যার। আছে, এগুলো আর কি, মানে জন্তু টাইপের জিনিস যেগুলা। আচ্ছা, টাইগার কেউ বলতে পারবেন, লায়ন কেউ বলতে পারবেন। ঠিক আছে, দ্য লায়ন ইজ রোরিং, মেবি ইট ইজ হাংরি। মেবি ইট ইজ হাংরি মানে স্যার আমরা দিতে তাহলে কি পারি। স্যার সকল প্রাণীর এগেনস্টে, মানে মানুষ ব্যতীত অন্য প্রাণী? হ্যাঁ হ্যাঁ, মানুষ ব্যতীত। আসলে যেমন লায়নকে, আবার টাইগারকে অনেক সময় আপনার, এটাকে কি বলবো, লিটারেরি এক ধরনের টার্ম আছে, সেখানে আবার ব্যক্তিবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আপনি খেয়াল রাখবেন যে গ্রামাটিক্যাল আইটেমে সেখানে লিটারেরি কোনো টার্ম যদি ব্যবহৃত না হয়, তাহলে যে কোনো প্রাণীর ক্ষেত্রে মানুষ ব্যতীত। ওকে স্যার। আচ্ছা, তারপর শিশু আসেন। তো মানুষ। হ্যাঁ, না শিশু তো ওই জন্যই তো আলাদা করে বললাম, যে প্রাণীর ক্ষেত্রে শিশু, শিশুবাচক শব্দের ক্ষেত্রে, শিশুবাচক বলতে শুধু শিশুর পরিবর্তে। ঠিক আছে, শিশু বা চাইল্ড এই ধরনের শব্দের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি নাম বলেন, ধরেন আপনি একটা নাম বললেন যে আহ, জাভেদ। ঠিক আছে, জাভেদ ইজ ক্রাইং ফর ইটস মাদার, এরকম আবার বলবেন না। জাভেদ ইজ ক্রাইং ফর হিজ মাদার। কথা বুঝাইতে পারছি? শিশু, শিশু শব্দটা পরিবর্তন, চাইল্ড বা, জি স্যার। হ্যাঁ বেবি পরিবর্তন। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টটা লিখে রাখেন, পাঁচটা শব্দ একটু মন দিয়ে শুনেন। সময়, দূরত্ব, ঋতু বা আবহাওয়া, তাপমাত্রা, জোয়ার ভাটা ইত্যাদি বোঝানোর জন্য ইট ব্যবহার করতে হয়। ইত্যাদি বোঝানোর জন্য সাবজেক্টে ইট ব্যবহৃত হয়। সময়, দূরত্ব, ঋতু বা আবহাওয়া,
তাপমাত্রা, জোয়ার ভাটা। এই লাইনের বাকি অংশটুকু। আবার বলেন। স্যার এই লাইনে বাকি অংশ স্যার, সময়, দূরত্ব, ঋতু, আবহাওয়া, জোয়ার ভাটা বা তাপমাত্রা। ইত্যাদি ইত্যাদি বোঝাতে ইটকে ব্যবহার করে, সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করে থাকি। আমি দুই একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে এই বিষয়টা। ধরেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এখন কয়টা বাজে, তাহলে ইংরেজি কি কি বলবেন? হোয়াট ইজ দ্য টাইম, অথবা হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। আমার অ্যান্সার কি হবে? 5টা বাজে। আমি বললাম 11টা বাজে। আমি ইংরেজি কি বলবো? ইটস It is 11 o'clock। 11 o'clock. 11 o'clock, এইভাবে বলবো। তাহলে সময় বুঝাইলাম না? জি স্যার। তোমার ঢাকা পৌঁছাতে কতক্ষণ লাগবে? বললেন যে ময়মনসিংহ থেকে আমি ঢাকা যাব, আমি নিজে ড্রাইভ করে যাব, 1.5 ঘন্টার মতো লাগবে বা 2 ঘন্টা লাগবে। তাহলে কি বলবেন? ইট উইল টেক 2 hours টু গেট ইন ঢাকা। ঢাকায় যেতে 2 ঘন্টা লাগবে। তাই বলবেন না ইট, সময়। কথা কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা, ধরেন কক্সবাজার গেছেন, বিচের কাছে কোনো হোটেল পান নাই, বিচ থেকে একটু দূরে হোটেল পেয়েছেন, যেখান থেকে আপনি দেখলেন যে রাস্তা ক্রস করে একটা গলিতে ঢুকে যেতে হচ্ছে। জীবনে কোনোদিন যান নাই কক্সবাজার, প্রথমবার গেছেন। তো আপনার প্রথম কাজই হবে, আপনি রিসেপশনে জিজ্ঞাসা করবেন বা রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করবেন যে ভাই বা আপু যেই থাকবে, যে এইখান থেকে বিচে যেতে কতক্ষণ লাগবে। যদি সময় দিয়ে জিজ্ঞাসা করবেন, তো উনি বলবে যে 5 মিনিট। কিন্তু উনি 5 মিনিট না বলে আপনাকে এইভাবে বলতে পারে যে বিচের দূরত্ব এখান থেকে 200 মিটার। সাধারণত হোটেলের পাশে যারা থাকে তারা এইভাবেই বলে যে এই তো আমাদের হোটেল বিচ থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, তখন ইংরেজিটা কি হবে? তখন ইংরেজি হবে ইটস অনলি ইটস অনলি 200 মিটার্স। আপনি বললেন, এরকম করে বললেন 200 মিটার্স এ ওয়ে, বলেন এটুকু বাক্য এখানে শেষ করা যাবে যে বিচটা এখান থেকে ইট ইজ অনলি 200 মিটার্স এ ওয়ে, এখান থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত। এই সেন্টেন্সের সাবজেক্টের জন্য আপনি কি ব্যবহার করলেন? বলেন কি ব্যবহার করলাম আমরা? ইট ব্যবহার করলাম। ইট। It. আপনি দেখেন এই এই জায়গাগুলোতে, এটা মজার বিষয় হচ্ছে এই জায়গাগুলোতে আমরা ইট ব্যবহার করি। হ্যাঁ, এই এই ধরনের জিনিসগুলো আমরা অনেক সময় ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে খুঁজেই পাই না, যে এটা কিভাবে লিখবো, এটা কিভাবে লিখবো। তো এইখানে দেখেন ইটটা ব্যবহার করছি আহ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। ওই যে আমি বলছিলাম না, ইমপার্সোনাল প্রোনাউন, পার্সনকে না বোঝায় বস্তু বা অন্য কোনো কিছুকে যদি বোঝায়, ওইরকম ব্যবহারের মতো যে ইটটা ঠিক ইমপার্সোনাল প্রোনাউন না, ইমপার্সোনাল হলে পার্সন ব্যতীত অন্য বিষয়টাকে বোঝাইতো। তো এটা হচ্ছে ইটের সাবজেক্টিভ হিসাবে ব্যবহার। তারপরে ধরেন আমি বলছি ঋতু বা আবহাওয়া বুঝাইতে। এখন কি কাল বলেন তো? এখন কি কাল? শরৎকাল। শরৎকাল। ওকে, শরৎকাল। তাহলে ইংরেজিতে বলবেন, বলেন এখন এখন শরৎকাল। শরৎ ইংরেজি কি? অটাম। It is autumn. তাহলে আপনি দেখেন অটোমেটিক্যালি আপনার ইট আসতেছে। আচ্ছা, এখন শীতকাল, তাহলে কি বলতে হবে? ইটস It's উইন্টার। winter. এটা গ্রীষ্মকাল, ইটস সামার। ছোট্ট ছোট বাক্য, কিন্তু আমরা ব্যবহারগুলো ভুল করি। তাপমাত্রা বুঝাইলেন যে আজকে খুব গরম পড়েছে, ইংরেজি কি হবে? ইটস ভেরি হট। ইটস ভেরি হট টুডে। It's very hot today. হ্যাঁ, অথবা ইটস এ ভেরি হট ডে। ঠিক আছে, দেখেন ইটে ব্যবহার করলেন তাপমাত্রা বোঝানোর জন্য। সমুদ্রে গেছেন, যারা প্রথম প্রথম সমুদ্রে যায় তাদের প্রথম একটা বাসা থেকে বা বন্ধুরা বলে দিচ্ছে জোয়ারের সময় সমুদ্রে নামবি, ভাটার সময় কিন্তু নামিস না। আপনি সমুদ্রে গেলেই প্রথমে জিজ্ঞাসা করবেন এখন জোয়ার চলে না ভাটা চলে। ইংরেজিতে যদি হয় যে বললো যে এখন জোয়ার চলে, তাহলে জোয়ার ইংরেজি হচ্ছে কি? হাই টাইড। হাই টাইড, TIDE, টাইড, হাই টাইড। জোয়ার চলতেছে,
তাহলে ইটস হাই টাইড, আমি বললাম এখন জোয়ার, তাহলে বললো যে জোয়ার চলতেছে, তাহলে এখন আপনি যা জিজ্ঞেস করবেন ইজ ইট হাই হাই টাইড অর লো, লো টাইড, অথবা ইভ, ই ডাবল বি, ইভ, ইভ মানে ভাটা। ঠিক আছে, তাহলে দেখেন এখানেও ইট ব্যবহার করলাম, 5টা ক্ষেত্র আসলো যেখানে আপনি ইট ব্যবহার করছেন। তাহলে দ্বিতীয় পয়েন্ট গেল। তৃতীয় পয়েন্ট লেখেন, কোন সেন্টেন্সে জোর দেওয়ার ক্ষেত্রেও ইট ব্যবহার, কোন কথার উপর জোর দেওয়ার ক্ষেত্রে বা নিজেকে পরিচিতি করানোর ক্ষেত্রেও আমরা অনেক সময় ইট ব্যবহার করে থাকি। কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্য অথবা নিজেকে পরিচিতি করানোর জন্যও অনেক সময় ইট ব্যবহার করে থাকে। যেমন ধরেন দরজায় নক করলেন, আপনার আম্মা জিজ্ঞাসা করলো দরজায় কে, আপনি বললেন আমি, আমি ইংরেজি করবেন ইটস মি, এইভাবে বলবেন ইটস মি। তা অথবা নিজের নাম বলবেন, এই ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করে থাকি। কিংবা জোর দেওয়ার জন্য বা বলছি যে এমফাসাইজ করার জন্য বাক্যে, যেমন বললাম ইট ইজ রিশাদ, It is Rishad who broke the law. কি বলছেন? Who broke the law? হ্যাঁ হইতে পারে, who came here yesterday, আমি এটা লিখলাম। এই যে খেয়াল করেন, রিশাদি কাল এখানে এসেছিল, কে এসেছিল? রিশাদি। এই যে জোর দিচ্ছেন ইট ইজ রিশাদ হু কেম হিয়ার ইয়েস্টারডে, এই যে এখানে আমরা রিলেটিভ প্রোনাউনে ঢুকে পড়লাম। আচ্ছা, গেল। তারপর দেখেন আরেকটা জায়গায়, দেখেন তাহলে তৃতীয় নাম্বার গেল, জোর দেওয়ার ক্ষেত্রে আপনি ইটের ব্যবহার করবেন। আরেকটা ক্ষেত্র লিখে রাখেন, সেটা হচ্ছে আহ, পূর্ববর্তী সেন্টেন্সের কোনো আইডিয়াকে, এভাবে লেখেন, পূর্ববর্তী কোনো ক্লজকে বা আইডিয়াকে প্রকাশ করতেও ইট ব্যবহার করা হয়। আগে লেখেন, পরে আমি একটা উদাহরণ লিখে দিচ্ছি। পূর্ববর্তী কোন ক্লজ, CLAUSE, CLAUSE ক্লজ লিখেছি আমি, দেখেন পূর্ববর্তী কোন আইডিয়াকে প্রকাশ করতেও পূর্ববর্তী কোন আইডিয়া বা ক্লজকে প্রকাশ করতে আমরা ইটের ব্যবহার করে থাকি। যেমন আমি লিখলাম আই স্টাডিড দ্য হোল নাইট yesterday, but my father, এভাবে লিখলেন, my father did not like it, আমার বাবা এটা পছন্দ করে নাই। ইট কাকে বোঝাচ্ছে? স্যার আমি রাত যে জেগে পড়াশোনা রাতে করাটা। পড়ি এটা বাবা পছন্দ করে। হ্যাঁ, আমার এই পুরো কাজটাই, এই যে এই আই স্টাডিড দ্য হোল নাইট, এই জায়গাটাই বাবা পছন্দ করে না। তাহলে পূর্ববর্তী কোন সেন্টেন্সের আইডিয়াকে প্রকাশ করতে আমরা কি ব্যবহার করে থাকি? ইট ব্যবহার করে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আমি আজকে এখানেই শেষ করব। আমি একটু যদি রিভাইজ করি, আমাদের শুধু রিলেটিভ প্রোনাউন ছাড়া, আপনি যদি শীটটা একটু পড়েন, রিলেটিভ প্রোনাউন ছাড়া বা রিলেটিভ প্রোনাউনের হু, হুমেভার আর এই সব, এটা ছাড়া ইটটা না ঢুকলে এখানে পুরাটা শেষ করে ফেলতে পারতাম। তো এইটুকু একটু বাকি থাকলো। তো এটা আমরা আগামী ক্লাসে শুরু করে এটা শেষ করে অ্যাডজেক্টিভে ঢুকে যাব। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে এগ্রিমেন্টের এই যে এই জায়গাটা, এটা 1 মিনিটের বিষয় বা 5 মিনিটের বিষয়, আপনারা এমনি লিখলে বুঝবেন। প্রোনাউনের এগ্রিমেন্ট, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা কিভাবে আসে। আজকের ক্লাস যতক্ষণ পর্যন্ত করছি এটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপাতত নেই স্যার। আবার হ্যাঁ, আমি যতটুকু বলছি এই এগ্রিমেন্টটা খেয়াল রাখার চেষ্টা করবেন, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের জন্য বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, এনামুল আছেন?
স্যার আমরা তো চাইলে আর আধা ঘন্টা পড়তে পারি স্যার, 11:30 পর্যন্ত। আমি আর স্যার পারবো না। আমি গলা শুকাই গেছে। আর একটু স্যার করতে যাবো। হ্যাঁ, বলেন। স্যার গত ক্লাসের রেকর্ড ক্লাস করতে গিয়ে একটা প্রশ্ন আসছে আর কি। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে ওই যে একটা শুন- এক্সাম্পল দিয়েছিলাম যে দ্য কুপার্স ফ্যামিলি বোঝানোর জন্য। হ্যাঁ, বলেন। মাঝখানে একটু মানে কুইট হয়ে গেছে, হয়ে গেছিল, মিউট হয়ে গিয়েছিল, আবার বলেন। স্যার বলছিলাম যে ওই যে গত ক্লাসে একটা এক্সাম্পলের কথা বলছিলাম দ্য কুপার্স। হ্যাঁ, স্যার ওটা কি স্যার কোন ধরনের নাউন হবে স্যার? মানে নাউনের কোন প্রকারের মধ্যে পড়বে আর কি? এটা কি প্রপার নাউনেই থাকবে নাকি অন্য কোনো নাউন হবে, কালেকটিভ নাউন আচ্ছা, হবে কিনা? এখন পুরো পুরো বাক্যটা বলেন। দা দ্য কুপার্স আর ভেরি নেইভ। দা কুপার্স আর, ওকে, ভেরি নেইভ। নিড। এখন দেখেন, এটা কি নাউন হয়ে গেছে দেখেন তো। কুপার্স দিয়ে আপনি পুরো ফ্যামিলিটাকে সাধারণভাবে বোঝাচ্ছেন না? তাহলে এটা কমন নাউনে পরিবর্তন হয়ে গেছে না? মানে এটা এখানে একটু কনফিউজিং লাগতেছে আর কি, এটা হ্যাঁ, কমন নাউন হবে নাকি কালেকটিভ নাউন হবে একদম এটা। কনফিউশনটার এই জায়গাটা এখন ঠিক আছে। এখন যখন কুপার্সটা কাকে বোঝাচ্ছে, কুপার্সটা কাকে বোঝাচ্ছে দেখেন। ফ্যামিলিকে। ফ্যামিলিকে বোঝাচ্ছে, ঠিক আছে। অথবা মেম্বার্স অফ ফ্যামিলি, তাহলে গ্রুপ না? জি স্যার। তাহলে গ্রুপ হলে, যখন মেম্বার্স অফ ফ্যামিলিকে বোঝাবে তখন গ্রুপ হলে, তখন সেটাকে কি বলবো? বলেন, গ্রুপ হলে কি বলবো? কালেকটিভ। অবশ্যই কালেক্টিভ। ওই যে আমি একটা উদাহরণ দিছিলাম, মনে আছে? বাংলাদেশ হ্যাঁ, আচ্ছা, আর কাছে কাছে দরকার নেই। যেহেতু মেম্বার্স অফ ফ্যামিলিকে বোঝাচ্ছে অথবা মেম্বার্স অফ গ্রুপকে বোঝাচ্ছে, গ্রুপ আসলেই সেটা কালেক্টিভ নাউন। কথা বোঝাতে পারছি? জি স্যার বুঝতে পারছি। আরেকটি জিনিস খেয়াল রাখবেন, আমি নাউনের লিস্টে দিই নাই, আমি আজকে 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 দিয়ে দিব, আজকে কালকে সকালে দিয়ে দিব। ওইখানে আমার দেখবেন 20টা শব্দের একটা লিস্ট আছে। আপনার গত ক্লাসে ক্লাস করানোর সময় দেখছিলাম, বের করছিলাম, এটা এখন এখন বের করা লাগবে আবার। ওই 20টা শব্দের একটা লিস্ট থাকবে, ওই 20টা শব্দ মুখস্থ করে রাখবেন। পরীক্ষায় আসলে ওইখান থেকে আসবে, এটা মোটামুটি নিশ্চিত। যেমন ট্রুপ আছে, স্কুল আছে, ফিশ আছে, ডিয়ার আছে, এরকম কিছু শব্দ দিয়ে 20টা শব্দ দেওয়া আছে। আমি শব্দটা যে দিব এখান থেকে ওই 20টা শব্দ মুখস্থ করে রাখবেন আল্লাহর নাম নিয়ে। ঠিক আছে? আল্লাহ বা অন্য অন্য ধর্মে যারা থাকবে যেভাবে বলবেন ওইটা দেখবেন যে ওইখান থেকে ইনশাল্লাহ কমন করবে। কথা স্যার ক্লিয়ার? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। স্যার ওকে। আজকে সেটাও দিয়ে দিন। আজকে তো কোনো শিট নাই, এই যে এটা ক্লাস লেকচার। এটার এটার একটা একটা প্রোনাউনের একটা শীট এনামুলের কাছে আছে, থাকার কথা। যদি না থাকে তাহলে প্রোনাউনের আমার কাছে এই যে যেটা লেকচার করা আছে এটাও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এটা দিয়ে দেবো। আচ্ছা, এনামুল মনে হয় আশেপাশে নাই। এনামুল আছেন? স্যার কি বুঝতেছেন আমাকে? হ্যাঁ, আপনাকে বুঝতেছি। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ই করেন, মোটামুটি প্রোনাউনটা শেষ, একটু বাকি আছে, আর 15-20 মিনিট বা আধা ঘন্টা হয়তো লাগবে, এটা আমি আজকে আর কন্টিনিউ করতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই স্যার, আচ্ছা, আর অন্যদিন। একটা বিষয় হচ্ছে, ই, আর একটা দুইটা সপ্তাহ কি আমাকে বুধবারে ক্লাস দেওয়া যায়? আর বুধবারে কি ক্লাস আগামী নাই? সপ্তাহে? হ্যাঁ, মানে আর একটা সপ্তাহ বা 2টা সপ্তাহ। তাহলে আগামী সপ্তাহে আপনি একদম বুধবার কনফার্ম থাকেন যে আগামী সপ্তাহে বুধবার আপনার ক্লাস। আচ্ছা, ঠিক আছে, বাকিটা থ্যাংক আমি ইউ। শনিবার কাকে দেওয়া যায় ম্যানেজ করে নিব, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে রেকর্ড অফ করে দিই। হ্যাঁ, আমি